বন্ধুরা, আসল মূর্খ কে? হাতে খোলা তলোয়ার নিয়ে দুর্ধর্ষ ডাকাত কালিয়া, নাকি ভেগ বদলানোয় পটু ঠগ চতুরচন্দ্র? অথবা হয়তো মোল্লা নাসিরুদ্দিনের সেই অবলা গাধা, যার গলায় ঝোলানো একটা সাধারণ পাথরকে এই অপরাধীরা দুনিয়ার সবচেয়ে দামি ধনভাণ্ডার ভেবে বসেছে। একদিকে মৃত্যু দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে মোল্লা নাসিরুদ্দিনের তালি দেওয়া পকেট আর তার উপস্থিত বুদ্ধি। জঙ্গলের নিস্তব্ধতায় এক এমন বিপজ্জনক খেলা শুরু হতে চলেছে, যেখানে প্রাণের বাজি একটা গাধার ডাকের উপর টিকে আছে। মোল্লার বুদ্ধিমতী চাল কি এই ধূর্ত অপরাধীদের জাল কাটতে পারবে, নাকি লোভের এই খেলা মোল্লা আর তার গাধাকে গিলে খাবে? সাসপেন্স, ভয় আর হাসিতে ভরা এই গল্পে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন সালাম ভয়েস। তো চলুন পর্দা তোলা যাক এই রহস্য থেকে, আর জানা যাক যে আসলে এই গল্পে আসল মূর্খকে। বন্ধুরা, বুখারার সেই পুরনো আর ধুলোমাখা মহল্লায় সূর্যের প্রথম রশ্মি তখনও ঠিকমতো পৌঁছয়নি। এমন সময় মোল্লা নাসিরুদ্দিনের বাড়ির পেছন থেকে এক এমন আওয়াজ ভেসে এলো, যা আশেপাশের মোরগদেরও লজ্জিত করে দিল। এই আওয়াজ মোল্লার প্রিয় কিন্তু অত্যন্ত অলস গাধার ছিল। গাধাটির নাম বলতে গেলে তেমন কিছু ছিল না, কিন্তু মোল্লা তাকে ভালোবাসা আর রাগ উভয় আবেগ থেকেই ফিলসফার অর্থাৎ দার্শনিক বলে ডাকতেন। মোল্লার বিশ্বাস ছিল যে তার গাধা দুনিয়ার নশ্বরতা বুঝে গেছে। সেজন্যই সে কোনো কাজ করার আগে ঘণ্টার পর ঘণ্টা ভাবে এবং প্রায়শই সেই কাজ না করারই সিদ্ধান্ত নেয়। সেদিন সকালেও পরিস্থিতি খুব একটা আলাদা ছিল না। মোল্লার বেগমের চিৎকার গাধার ডাকের সঙ্গে পাল্লা দিচ্ছিল। ঘরের ভেতর হুলস্থুল পড়ে গিয়েছিল। বেগমের দাবি ছিল যে ঘরে খাওয়ার দানা নেই, আর এই জানোয়ারটা কোনো কাজ না করে খুঁটিতে বাধা থেকে কেবল জাপ খায়। মোল্লা তার পুরনো তালি দেওয়া চাদর গায়ে জড়িয়ে বারান্দায় বসেছিলেন। চোখে ঘুম আর মাথায় রাজ্যের দুশ্চিন্তা ছিল। মোল্লার অভাব অনটন কারো অজানা ছিল না। তার আচকানে এত ছিদ্র ছিল যে বাতাসও পথ হারিয়ে ফেলত। কিন্তু মোল্লার কথাই ছিল আভিজাত্য। তিনি প্রায়ই বলতেন যে খোদা তাকে গরিব করেছেন, যাতে তিনি দৌলত সামলানোর ঝামেলা থেকে বেঁচে থাকেন। কিন্তু আজ বেগমের যুক্তির কাছে তার দর্শন হার মানছিল। বেগম পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে হয় আজ এই গাধা ঘর থেকে যাবে, নতুবা মোল্লাকে ঘর ছাড়তে হবে। মোল্লা তার সাদা দাড়ি চুলকালেন আর একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি গাধার দিকে তাকালেন। গাধা আপন মনে রোমন্থন করছিল, যেন তার মালিকের সংসারে কি ঝড় বয়ে যাচ্ছে তাতে তার কিছুই যায় আসে না। মোল্লা উঠে গাধার কাছে গেলেন আর তার কানে ফিসফিস করে বললেন, বন্ধু, আজ মনে হচ্ছে আমাদের বিচ্ছেদের দিন এসে গেছে। আমার স্ত্রী তোমার নীরব বুদ্ধিমত্তা বুঝতে পারছে না। সে তোমাকে কেবল একটা জানোয়ার মনে করে, অথচ আমি জানি তুমি গত জন্মের কোনো বড় দরবেশ যে এই জন্মে মৌনব্রত পালন করছ। মোল্লা ঠিক করলেন তিনি গাধাকে শহরের বাজারে বিক্রি করতে যাবেন। কিন্তু বুখারার স্থানীয় বাজারে এই মরণাপন্ন গাধা কোনো ক্রেতা মিলবে না, এটা মোল্লা ভালোভাবেই জানতেন। এখানকার মানুষ গাধাকে জানোয়ার হিসেবে বিচার করে, আত্মার দিক থেকে নয়। তাই মোল্লা এক বড় সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন গাধাটিকে নিয়ে দূরে অবস্থিত সমরখন্দের শাহী বাজারে যাবেন। ওখানকার মানুষ ধনী, শৌখিন, আর হয়তো কোনো জহরির চোখ এই গাধার ভেতরে লুকিয়ে থাকা গুণ চিনে নেবে। এই যাত্রা সহজ ছিল না। মাঝপথে লম্বা মরুভূমি, জনশূন্য উপত্যকা আর সেই কুখ্যাত জঙ্গল পড়ত যাকে মানুষ মৃত্যুর গলি বলত। সেই জঙ্গল সম্পর্কে বিখ্যাত ছিল যে সেখানে পাখিও পা রাখার আগে নিজের হুইল লিখিয়ে রাখে। কিন্তু মোল্লার হারানোরই বাকি ছিল একটা আধমরা গাধা আর নিজের তালি দেওয়া আচকান। তিনি সফরের প্রস্তুতি শুরু করলেন। প্রস্তুতির নামে তিনি একটা পুরনো কাপড়ে দুটো শুকনো রুটি, একটা পেঁয়াজ আর একটা জলের মশক বাঁধলেন। বেগম যাওয়ার সময়ও টিপ্পনি কাটলেন যে যদি এই গাধার বদলে ভালো টাকা না মেলে তাহলে যেন ফিরে না আসেন। মোল্লা গাধার পিঠ চাপড়ালেন আর তাকে চলার ইশারা করলেন। গাধা স্বভাবমতো নড়লও না। মোল্লা তাকে বোঝালেন, আদর করলেন এবং শেষে কানে বললেন যে শুনেছেন সমরখন্দে গাধাদের শাহী হালুয়া খাওয়ানো হয়। গাধা হালুয়া বুঝত কিনা জানা নেই, তবে সে পা বাড়াল। সূর্য এখন মাথার ওপর, ধুলো উড়ছিল। মোল্লা গাধার দড়ি ধরে আগে আগে চলছিলেন, আর গাধা তার দার্শনিক চালে পেছনে পেছনে। শহর থেকে বেরোনোর পর রাস্তা জনশূন্য হতে লাগল। মোল্লার অভ্যেস ছিল যে তিনি নিজের মনে কথা বলতেন। বলা ভালো, তিনি গাধার সঙ্গে কথা বলতেন আর উত্তরও নিজেই দিয়ে দিতেন। তিনি গাধাকে বোঝাচ্ছিলেন যে দেখ ভাই, দুনিয়া বড় জালেম। সেখানে লোক তোর সারল্যের সুযোগ নেবে, কিন্তু তুই ডোটে থাকিস, নিজের দাম কম হতে দিস না। এদিকে সেই ঘন জঙ্গলের ঠিক মাঝখানে, যেখান দিয়ে মোল্লাকে যেতে হতো, সেখানে এক পুরনো গুহার বাইরে আগুন জ্বলছিল। আগুনের চারদিকে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতা যেন চিৎকার করছিল। সেখানে বসেছিল ডাকাত কালিয়া।
কালিয়া ডাকাতের নাম শুনলে বড় বড় ব্যবসায়ীদের ঘাম ছুটে যেত। তার বিশাল শরীর, গোফ জোড়া যেন দুটো তলোয়ার ঝুলছে, আর চোখ আগুনের গোলার মতো লাল। কালিয়া সম্পর্কে বলা হতো যে সে কেবল ধন লুট করে না, বরং মানুষের কাপড় পর্যন্ত খুলিয়ে নেয়, যাতে তারা লজ্জায় কারো কাছে তার হুলিয়া বলতে না পারে। কালিয়া তার সাথীদের নিয়ে সেখানে বসে হুকো টানছিল। তার সঙ্গে তার ডান হাত যজ্ঞাও ছিল। যজ্ঞা কালিয়াকে বলল, সর্দার, আজ তো সকাল থেকে একটাও শিকার ফাঁসল না। মনে হচ্ছে মানুষ চালাক হয়ে গেছে, অথবা আমাদের দাপট কমে গেছে। কালিয়া অট্ট হাসি হাসল, যা শুনে গাছের পাখিরা উড়ে গেল। সে বলল, দাপট কমেনি যজ্ঞা, শিকার একটু অলস হয়ে গেছে। সবুর কর, কোনো না কোনো মুরগি নিশ্চয়ই ফাঁসবে। কিন্তু কালিয়া জানত না যে সেই জঙ্গলের অন্য প্রান্তে আর এক বিপদ ওত পেতে আছে। সেই বিপদ তলোয়ার বা বন্দুকের ছিল না, বরং জিভ আর বুদ্ধির ছিল। সেখানে এক গাছের নিচে শুয়েছিল চতুরচন্দ। চতুরচন্দ কোনো ডাকাত ছিল না, সে ছিল এক ঠগ। এমন ঠগ যে কথার জাদুতে কারো মুখ থেকে সোনার দাঁত পর্যন্ত বের করে নেয়, আর সামনের জন টেরও পায় না। চতুরচন্দের বিশেষত্ব ছিল যে সে হিংসায় বিশ্বাস করত না। তার বিশ্বাস ছিল যে মানুষকে কথা দিয়ে বোকা বানানো যায়, তার ওপর অস্ত্র তোলার বুদ্ধিমত্তার অপমান। চতুরচন্দ সেখানে শুয়ে শুয়ে আকাশের মেঘেদের মধ্যে নানা ছবি খুঁজছিল, আর ভাবছিল আজকের দিনটা কিভাবে কাটবে। তার পকেট খালি ছিল, কিন্তু মাথা ছিল ফোন দিতে ঠাসা। সে এমন কাউকে খুঁজছিল যে কেবল ধনীই নয়, বরং একটু মূর্খও বটে, কারণ মহামূর্খদের ঠকানোয় সে এক অদ্ভুত আধ্যাত্মিক আনন্দ পেত। মোল্লা নাসিরুদ্দিন ধীরে ধীরে সেই জঙ্গলের দিকে এগোচ্ছিলেন। দুপুর গড়িয়ে বিকেল হতে লাগল। মোল্লা ক্লান্তি অনুভব করছিলেন, কিন্তু গাধা এখন অদ্ভুতভাবে চটপটে হয়ে উঠেছিল। হয়তো জঙ্গলের ঠান্ডা বাতাস তার ভালো লাগছিল। মোল্লা গাধাকে বললেন, দেখ, এখন আমরা সেই এলাকায় ঢুকছি যেখানে মানুষের দাম জানোয়ারের চেয়েও কম। এখানে নিজের মুখ বন্ধ রাখিস, যদিও তুই সবসময় বন্ধ রাখিস, কিন্তু আজ বিশেষভাবে মৌনব্রত ধারণ কর। মোল্লার মাথায় ফন্দি ঘুরছিল। তিনি জানতেন ডাকাত আর ঠগদের থেকে বাঁচার একটাই উপায়, তাদের চেয়েও বড় পাগল সেজে যাওয়া। মোল্লা নিজের পুটলি হাতড়ালেন। তাতে রুটি ছাড়া আর কিছুই ছিল না। তিনি ভাবলেন যদি কোনো লুটেরা মিলে যায় তবে তাকে কি দেবেন। তখনই তার নজর গাধার উপর পড়ল। গাধার গলায় একটা পুরনো ঘণ্টা ঝুলছিল, যা বাজত কম আর খটখট করত বেশি। মোল্লার মুখে একটা দুষ্টু হাসি খেলে গেল। তিনি সেই ঘণ্টাটা খুললেন আর নিজের পকেটে রাখলেন। তারপর মাটি থেকে একটা চকচকে পাথর তুললেন আর সেটাকে খুব যত্ন করে পরিষ্কার করে গাধার গলায় তাবিজের মতো বেঁধে দিলেন। মোল্লার পরিকল্পনা কি ছিল সেটা কেবল খোদা জানতেন, আর স্বয়ং মোল্লা। তারা এগিয়ে চললেন। জঙ্গলের সীমানা শুরু হয়েছিল। গাছের ছায়া দীর্ঘ আর ভয়ঙ্কর হতে লাগল। বাতাসে ঝিঁঝি পোকার ডাক প্রতিধ্বনিত হচ্ছিল। মোল্লা নিজের চাল ধীর করলেন। তার মনে হল ঝোপের পেছনে কেউ আছে। আসলে ওখানে যজ্ঞা লুকিয়েছিল। যজ্ঞা দূর থেকেই মোল্লার তার গাধাকে দেখে নিয়েছিল। সে মনে মনে ভাবল যে এ তো কোনো ফকির মনে হচ্ছে, এর কাছে আর কি থাকবে। কিন্তু তখনই তার নজর গাধার ওপর পড়ল। গাধাটা যদিও আধমরা ছিল, কিন্তু তার গলায় বাঁধা সেই চকচকে পাথরটা অস্তবানী সূর্যের আলোয় চুমকে উঠেছিল। যজ্ঞার লোভী চোখ সেটাকে হীরা মনে করল। সে সঙ্গে সঙ্গে ছুটে কালিয়ার কাছে গেল আর বলল, সর্দার, শিকার এসে গেছে, একজন বুড়ো আর তার সঙ্গে একটা গাধা। কিন্তু সেই গাধার গলায় এত বড় হীরা ঝুলছে যে আমাদের 7 পুরুষ রাজার হালে কাটবে। কালিয়ার চোখে চমক খেলে গেল। সে তার গড়াসা তুলে নিল আর বলল, ফকিরের কাছে হীরা, নিশ্চয়ই কোনো জাদুকরি ব্যাপার, চলো দেখি। ডাকাতরা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল। মোল্লার কাছে আসার অপেক্ষা করতে লাগল। অন্যদিকে চতুরচন্দ মোল্লাকে আসতে দেখে নিয়েছিল। সে তার অভিজ্ঞ চোখে মোল্লার তালি দেওয়া জুতো আর গাধার অবস্থা দেখে নিল। সে বুঝে গেল এই লোকটা গরিব। কিন্তু চতুরচন্দের নজরও সেই চকচকে পাথরের ওপর পড়ল। তার সেটা হীরা মনে হল না, কিন্তু তার মনে হল যে এই বৃদ্ধ লোকটা নিশ্চয়ই এই পাথরটাকে বিশেষ কিছু মনে করে। চতুরচন্দ ভাবল, আমি যদি এই পাথরটাকে কোনো অলৌকিক বস্তু বলে অন্য কাউকে বিক্রি করি তবে ভালো মুনাফা হতে পারে, কিন্তু আগে এই বুড়োর থেকে পাথরটা হাতাতে হবে। মোল্লা নির্বিকারভাবে আপন মনে হেঁটে যাচ্ছিলেন, অথবা হয়তো তিনি নির্বিকার থাকার নাটক করছিলেন। তিনি হঠাৎ গাধাকে থামালেন আর জোরে বললেন, আরে ও শাহজাদা, একটু ধীরে চল, না হলে তোর পায়ের ধাক্কায় মাটির নিচে চাপা থাকা খাজানা বাইরে বেরিয়ে আসবে। এই কথা বাতাসে ভেসে ঝোপে লুকিয়ে থাকা ডাকাত আর গাছের আড়ালে থাকা ঠগের কানে পৌঁছাল। সবার কান খাড়া হয়ে গেল। মোল্লা আবার বললেন, মনে আছে না, গতবার যখন তুই জোরে পা ঠুতেছিলি তখন সেখানে তেলের খনি বেরিয়ে এসেছিল? আমাদের আর ঝামেলা চাই না, আমাদের শুধু শান্তিতে বেরোতে হবে।
গাধা মোল্লার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন জিজ্ঞাসা করছে যে মালিক এটা আবার কোন নতুন গল্প। মোল্লা গাধার কান চুলকে দিলেন আর আবার চলতে শুরু করলেন। এবার জঙ্গলের ঘন অংশ এসে গিয়েছিল। রাস্তা ছিল সরু। হঠাৎ সামনে থেকে 4-5 জন লাফিয়ে রাস্তার উপর চলে এলো। তাদের হাতে তলোয়ার আর লাঠি ছিল। এটা কালিয়া আর তার দল ছিল। কালিয়া গর্জে উঠে বলল, থেমে যা মুসাফির, যেখানে আছিস সেখানেই জমে যা, না হলে তোর বটি কাটা করে চিলকে খাওয়াবো। গাধা ভয় পাওয়ার বদলে সেখানেই দাঁড়িয়ে ঘাস শুকতে লাগল। মোল্লা খুব ধীরে সস্থেভাবে ডাকাতদের দেখলেন, তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, শুকুর খোদার, আমি ভাবলাম কোনো বুনো জানোয়ার, কিন্তু এ তো মানুষ। কালিয়ার কাছে মোল্লার এই উদাসীনতা খারাপ লাগল। সে এগিয়ে এলো আর মোল্লার ঘাড়ে তলোয়ার রেখে বলল, এ বুড়ো, মনে হয় তোর মরণ ভয় নেই, যা আছে চুপচাপ বের করে দে। মোল্লা হেসে বললেন, বেটা, আমার কাছে তো কেবল এই গাধাটা আছে আর 2-3টে রুটি। যদি রুটি লাগে তবে নিয়ে নে, খিদে আমারও পেয়েছে, সবাই মিলে ভাগ করে খাবো। কালিয়ার রাগ হয়ে গেল। সে বলল, আমার রুটি চাই না, ওই হীরাটা চাই যা তোর গাধার গলায় বাঁধা আছে। মোল্লা আশ্চর্য হয়ে গাধার গলার দিকে তাকালেন আর তারপর জোরে হেসে উঠলেন। তিনি বললেন, আরে মূর্খরা, এটা হীরা নয়, এটা তো অভিশাপ, লানত। কালিয়া আর তার সাথীরা অবাক হয়ে গেল। যজ্ঞা জিজ্ঞাসা করল, অভিশাপ মানে কি? মোল্লা এক রহস্যময় মুখ করে গলা নিচু করে বললেন, তোমরা ডাকাত, তাই তোমাদের বলছি। ভদ্রলোক হতো তো বলতাম না। এই গাধা কোনো সাধারণ গাধা নয়, এ হলো অভিশপ্ত। এর গলায় এই যে পাথরটা দেখছ, এটা আসলে এক জিনের চোখ। যেই এটা রাখে সে কাঙাল হয়ে যায়। দেখো আমার অবস্থা। আমি একসময় বুখারার সবচেয়ে ধনী সওদাগর ছিলাম। যবে থেকে এই গাধা আর এই পাথর আমার কাছে এসেছে, আমার কাছে পরার মতো আস্ত কাপড়ও অবশিষ্ট নেই। আমি তো এটাকে ফেলে দিতে যাচ্ছিলাম, কিন্তু ভয় হয় পাছে জিন নারাজ হয়ে যায়। কালিয়া অন্ধবিশ্বাসী ছিল। সে একটু পিছিয়ে গেল, কিন্তু তার লোভ তার ভয়ের চেয়ে বড় ছিল। সে ভাবল, এই বুড়ো আমাকে বোকা বানাচ্ছে, যাতে আমি হীরাটা ছেড়ে দিই। কালিয়া বলল, আমি তোর গল্পে আসছি না, চুপচাপ ওই পাথরটা আমাকে দিয়ে দে। মোল্লা বললেন, নিয়ে নাও, শখ করে নিয়ে নাও, কিন্তু পরে আমাকে দোষ দিও না। মোল্লা পাথর খোলার জন্য হাত বাড়ালেন। এমন সময় ঝোপের আড়াল থেকে এক আওয়াজ এলো, থামো। এই আওয়াজ চতুরচন্দ্রের ছিল। সে এক সাধুর বেশে বাইরে এলো। সে তার লাগানো নকল দাড়ি হাতাতে হাতাতে বলল, মূর্খরা, অনর্থ করো না। এই পাথর কোনো জিনের চোখ নয়, আর না এটা কোনো সাধারণ হীরা। এটা হলো পরশ পাথরের ভাঙা টুকরো। কালিয়া আর মোল্লা দুজনেই চতুরচন্দ্রের দিকে তাকালেন। মোল্লা মনে মনে বাহবা দিলেন যে, বাহ, বাঘের মুখে হাত দিতে আর এক শিকারী এসে গেছে। চতুরচন্দ পরিবেশটা পুরোপুরি নিজের দখলে নেওয়ার চেষ্টা করল। সে কালিয়াকে বলল, ডাকাত রাজ, তুমি বলবান কিন্তু জ্ঞানবান নও। যদি তুমি এই পাথরকে অশুদ্ধ হাতে স্পর্শ করো, তবে এটা কয়লা হয়ে যাবে। এটাকে কেবল একজন সিদ্ধ পুরুষ স্পর্শ করতে পারে। কালিয়া এখন পুরোপুরি বিভ্রান্ত। একদিকে মোল্লা বলছে এটা ধ্বংসের পাথর, অন্যদিকে এই সাধু বলছে এটা পরশ পাথর। কালিয়া মোল্লাকে জিজ্ঞাসা করল, তুই তো বলছিলি যে এটা তোকে গরিব করে দিয়েছে। চতুরচন্দ মাঝপথে বাধা দিয়ে বলল, কারণ এটাকে ব্যবহার করার মন্ত্র এই বৃদ্ধের জানা নেই। যার কাছে পরশ পাথর আছে অথচ মন্ত্র জানা নেই, সে তার তেজ সহ্য করতে পারে না আর ভস্ম হয়ে যায় অথবা গরিব হয়ে যায়। মোল্লা সঙ্গে সঙ্গে চতুরচন্দের কথা সমর্থন করলেন আর বললেন, হ্যাঁ হ্যাঁ, এই মহাত্মা ঠিক বলছেন, আমি মন্ত্র জানি না। বাবা, আপনি কি এটা সামলাতে পারবেন? আমি তো এটা থেকে মুক্তি পেতে চাই। এখন সেখানে 3 পক্ষ ছিল। মোল্লা যে গাধা আর পাথর থেকে মুক্তি পেতে চাইছিলেন, বা হয়তো চাইছিলেন না। কালিয়া যে সেটা লুট করতে চাইছিল, আর চতুরচন্দ যে সেটা ঠকাতে চাইছিল। গাধা তখনও ঘাস খাওয়ায় ব্যস্ত ছিল। সে বুঝতেই পারছিল না যে সেই নাটকের প্রধান চরিত্র হয়ে উঠেছে। কালিয়া গড়াসা ঘোরালো আর বলল, সাধু হোক বা শয়তান, এই পাথর আমার, আমি এটা নিয়েই ছাড়ব। চতুরচন্দ কালিয়ার চোখের দিকে তাকালো আর বলল, ঠিক আছে, নিয়ে নাও, কিন্তু মনে রেখো, মন্ত্র ছাড়া এটা তোমাদের পুরো দলটাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেবে। তোমরা কি শোনোনি, গত মাসে যে ডাকাত দলটা রাতারাতি উধাও হয়ে গিয়েছিল, তারা এরকমই একটা মণি স্পর্শ করেছিল? কালিয়ার হাত থমকে গেল। ভয় তার মুখে স্পষ্ট দেখা যেতে লাগল। সে চতুরচন্দকে জিজ্ঞাসা করল, তাহলে এর উপায় কি? চতুরচন্দ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, উপায় একটাই, এই গাধার বলি দিতে হবে, আর সেটা আজ রাতেই করতে হবে, যখন চাঁদ ঠিক মাঝ আকাশে থাকবে। তবেই এই মণি তার প্রভাব দেখাবে। মোল্লার বুক ধক করে উঠল। গাধার বলি? এটা তো পরিকল্পনার অংশ ছিল না। মোল্লার সঙ্গে সঙ্গে চাল বদলালেন। তিনি গাধার গলা জড়িয়ে ধরে কান্নার নাটক করতে করতে বললেন, না, আমার বাচ্চার জান নিও না, চাইলে আমাকে মেরে ফেলো, কিন্তু
আমার ফিলোজফারকে ছেড়ে দাও, এ তো আমার শেষ বয়সের সম্বল। মোল্লার এই বিলাপ কালিয়াকে আরও বেশি বিশ্বাস করিয়ে দিল যে গাধাটা সত্যি খুব মূল্যবান। কালিয়া ভাবল, যদি এই গাধায় এত গুণ থাকে যে এর জন্য সাধু বলি চাইছে আর বুড়ো কাঁদছে, তবে নিশ্চয়ই এই গাধাটাও জাদুকরী হবে। কালিয়ার মাথায় লোভ নতুন মোড় নিল। সে ভাবল, পাথর তো পাথর, কেননা আমি গাধাটাও রেখে দিই। চতুরচন্দ মোল্লার বিলাপে একটু ঘাবড়ে গেল। তার মনে হল খেলা পাছে বিগড়ে যায়। সে মোল্লাকে সান্ত্বনা দেবার নাটক করল আর কালিয়াকে ইশারায় বোঝাল। রাত গভীর হতে লাগল। জঙ্গলে নিস্তব্ধতা আরও বাড়ল। কালিয়া রায় শোনাল। সে বলল, আজ রাতে আমরা এখানেই ডেরা ফেলব। এই সাধু চতুরচন্দ পুজো পাঠ করবে, আর তুই বুড়ো, তুই চুপচাপ বসে থাকবি। যদি পালানোর চেষ্টা করিস তবে তোকে এই গাছেই লটকে দেব। মোল্লা ভয় পাওয়ার নাটক করে মাথা নাড়লেন আর গাধার কাছে কুঁকড়ে বসে পড়লেন। তিনি গাধার কানে ধীরে ধীরে বললেন, দেখ ভাই, এখন তোর আর আমার জান তোর পা আর আমার মাথার বুদ্ধির ওপর টিকে আছে, তৈরি থাকিস। আগুন জ্বালানো হলো। কালিয়া আর তার সাথীরা মদ খেতে লাগল। চতুরচন্দ কোনো মন্ত্র জপ করার ভান করতে লাগল, কিন্তু তার নজর ছিল অনবরত সেই পাথর আর গাধার দিকে। মোল্লা নিজের পুটলি থেকে শুকনো রুটি বের করে খেতে লাগলেন। তিনি এক টুকরো গাধাকেও দিলেন। কালিয়া মোল্লার দিকে তাকালো আর উপহাস করে বলল, খেয়ে নে বুড়ো, যদি এটাই তোর শেষ রুটি হয়। মোল্লা হেসে বললেন, সর্দার, রুটি তো নসিবের হয়, যার নসিবে লেখা থাকে তারই পেটে যায়। কে জানে কাল সকাল পর্যন্ত কার পেটে কি হবে। পরিবেশটা টান টান ছিল। ডাকাত, ঠগ আর মোল্লা তিনজনেই নিজ নিজ চাল ভাবছিলেন। আসল মূর্খকে সেটা এখনও ঠিক হওয়া বাকি ছিল। সে কি সেই ডাকাত যে শক্তির নেশায় অন্ধ ছিল, নাকি সেই ঠগ যে নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভাবছিল, অথবা সেই গাধা যে মরণকালে দাঁড়িয়েও শান্ত ছিল, নাকি মোল্লা যে জেনে শুনে বাঘের ডেরায় ঢুকে পড়েছিলেন? ধীরে ধীরে রাত বাড়তে লাগল। মদের নেশায় ডাকাতরা নেতিয়ে পড়ল। চতুরচন্দ এখনও জেগেছিল সুযোগের সন্ধানে, আর মোল্লা নাগ ডাকছিলেন, অথবা হয়তো নাগ ডাকার নাটক করছিলেন। গাধা জেগেছিল, তার লম্বা কানজোড়া প্রতিটি শব্দ ধরছিল। জঙ্গলের বাতাস তার মোড় ঘোরাল। একটা তুফান আসতে চলেছিল, আবহাওয়ার এবং মোল্লার গল্পের। তখনই জঙ্গলের গভীর অন্ধকারে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। এটা কোনো জানোয়ারের আওয়াজ ছিল না, এটা অন্য কিছু ছিল। কালিয়ার সাথীরা ধরভর করে উঠে বসল। চতুরচন্দ সতর্ক হয়ে গেল। মোল্লা এক চোখ খুলে দেখলেন আর তারপর বন্ধ করে নিলেন। তিনি গাধার লেজ হালকা করে টানলেন। এটা গাধার জন্য কোনো সংকেত ছিল। কি সংকেত ছিল সেটা মোল্লাই জানেন, কিন্তু এই সংকেতের সঙ্গেই এই অদ্ভুত গল্পের প্রথম অংশ এক রোমাঞ্চকর মোড়ে এসে থেমে গেল। আগে কি হবে তা তো আসন্ন রাতই বলবে। জঙ্গলের সেই ঘুটঘুটে অন্ধকারে প্রতিধ্বনিত হওয়া সেই রহস্যময় হু 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 আওয়াজ কালিয়া ডাকাত আর তার সাথীদের নেশা নিমেষে উধাও করে দিয়েছিল। বাতাস হঠাৎ থেমে গেল, যেন জঙ্গলও তার নিঃশ্বাস চেপে ধরেছে। আগুনের শিখা যা এতক্ষণ লাফিয়ে উঠছিল তা হঠাৎ স্তিমিত হয়ে গেল, যেন সেও কোনো অদৃশ্য শক্তির ভয় অনুভব করছে। মোল্লা নাসিরুদ্দিন, যিনি এতক্ষণ ঘুমের নাটক করছিলেন এবং যিনি এইমাত্র নিজের গাধার লিজ টেনেছিলেন, হঠাৎ জোরে চিৎকার করে উঠলেন। তার চিৎকার এত ভয়ঙ্কর আর যন্ত্রণাদায়ক ছিল যে গাছের ওপর বসে থাকা পেঁচাও ভয় পেয়ে উড়ে গেল। মোল্লা চিল্লে উঠলেন, এসে গেছে, সে এসে গেছে! আমি বলেছিলাম না সে নিজের আমানত নিতে আসবে? ইয়া আল্লাহ, রহম করো! মোল্লারই চিৎকার আতঙ্কের পরিবেশে বারুদের কাজ করল। কালিয়া ডাকাত, যে নিজের সাহসিকতার গল্প শোনাতে ক্লান্ত হতো না, সে কাঁপা কাঁপা হাতে নিজের তলোয়ার খুঁজতে লাগল। যজ্ঞা হুড়মুড় করে নিজের ধুতিতে পা আটকে উপুর হয়ে পড়ে গেল। চতুরচন্দ, যে সাধুর বেশে বসেছিল আর নিজেকে সবচেয়ে বড় খেলোয়াড় ভাবছিল, তারও আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। সে মোল্লার দিকে তাকালো এটা বোঝার জন্য যে এটা কি বুড়োর কোনো চাল, কিন্তু মোল্লার মুখ ঘামে ভেজা ছিল আর চোখ দুটো ছানা বাড়া। মোল্লা গাধার গলা জড়িয়ে ধরে বললেন, ক্ষমা করো হে রুহানি শক্তি, আমাদের ক্ষমা করো, এই পাথর আমাদের নয়, এটা তো এই ডাকাতরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তখনই সেই হু হু আওয়াজ আবার এলো, এবার আরও কাছ থেকে। এই আওয়াজ কোনো মানুষের মনে হচ্ছিল না, আর না কোনো জানোয়ারের। এটা এমন যেন কোনো পুরনো কবর থেকে কেউ বলছে। আসলে এটা মোল্লা নাসিরুদ্দিনের এক পুরনো কলা ছিল, পিঠ থেকে আওয়াজ বের করা, ভেন্ট্রিলকিজম, যা তিনি যৌবনকালে এক মাদারির কাছে শিখেছিলেন।
কিন্তু এই মুহূর্তে সেখানে উপস্থিত কারো মাথায় এত বুদ্ধি অবশিষ্ট ছিল না যে তারা এই যুক্তি নিয়ে ভাবতে পারে। কালিয়া ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, এ বুড়ো, এটা আবার কি আপদ? কে ওখানে? মোল্লা কাপা কাপা হাতে অন্ধকারের দিকে ইশারা করলেন, যেখানে কিছুই ছিল না, আর ফিসফিস করে বলিলেন, দেখতে পাচ্ছ না সর্দার, ওটা খরাসানের সেই জিন, যার এই চোখ হলো পাথর। ও জিজ্ঞাসা করছে কে ওর ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে। যদি প্রাণ প্রিয় হয় তবে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ো, আর দম নিও না। মোল্লার কথার কাজ বিদ্যুতের মতো হল। কালিয়া, যজ্ঞা আর বাকি ৩ ডাকাত সঙ্গে সঙ্গে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়ল। তাদের কাছে নিজের প্রাণ পাথরের চেয়ে বেশি প্রিয় ছিল। এখন ময়দানে কেবল মোল্লা, তার গাধা আর চতুরচন্দ অবশিষ্ট ছিল। চতুরচন্দ তখনও বসেছিল। সে বুঝে গিয়েছিল যে মোল্লা কোনো খেলা খেলছে, কিন্তু সে এটা বুঝতে পারছিল না যে এই আওয়াজ মোল্লা বের করছে নাকি সত্যি কোনো বিপদ এসে গেছে। চতুরচন্দ ধীরে ধীরে মোল্লার কাছে সরে এসে বলল, বাবা, এই নাটক বন্ধ করো। আমি জানি তুমিও আমার মতো একজন খেলোয়াড়। এই পাথরটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে এখান থেকে নিরাপদে বের করে নিয়ে যাব। মোল্লা চতুরচন্দের দিকে এমনভাবে তাকালেন যেন সে একটা আস্ত বেকুব। মোল্লা জোরে বললেন যাতে ডাকাতরা শুনতে পায়, হে মহাত্মা, আপনি তো সিদ্ধ পুরুষ, আপনি এই জিনের সঙ্গে কথা বলুন, দেখুন ও কেমন রাগে লাল হয়ে যাচ্ছে। সেই সময় মোল্লা তার গাধা ফিলোজফারের পেছনের পায়ে এক বিশেষ জায়গায় চিমটি কাটলেন। গাধা যে এতক্ষণ শান্ত দাঁড়িয়েছিল, হঠাৎ সে ক্ষেপে গেল। সে এক সজোরে দুলকি হাওয়ায় ছুড়ল। দৈবক্রমে অথবা মোল্লার সঠিক মাপে গাধার এই লাথি সরাসরি সেই জ্বলন্ত কাঠের উপর পড়ল, যা আগুনের প্রধান আধার ছিল। জ্বলন্ত কাঠগুলো বাতাসে উড়ল, আর আগুনের ফুলকি চারিদিকে ছড়িয়ে পড়ল। একটা জ্বলন্ত টুকরো যজ্ঞার পিঠে গিয়ে পড়ল। যজ্ঞা মরে গেলাম রে বলে চিল্লে লাফিয়ে উঠল। হুলস্থল পড়ে গেল। অন্ধকার আরও ঘন হয়ে গেল, কারণ আগুন প্রায় নিভে গিয়েছিল, কেবল অঙ্গার জ্বলছিল। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে মোল্লা বিদ্যুতের গতি দেখালেন। তিনি গাধার গলা থেকে সেই চকচকে পাথরটা খুলে আর নিজের পাগড়ির ভেতরে লুকিয়ে ফেললেন। সেই মুহূর্তেই তিনি নিজের পকেট থেকে সেই পুরনো লোহার ঘণ্টাটা বের করলেন আর সেটা সজোরে অন্ধকারে ছুঁড়ে মারলেন। ঘণ্টা পড়ার আওয়াজ এলো, খনক। মোল্লা চিৎকার করে বললেন, নিয়ে গেল, ও পাথর নিয়ে গেল, জিন পাথর নিয়ে চলে গেল। কালিয়া যখন শুনল যে জিন চলে গেছে, তখন সে সাহস সঞ্চয় করে মাথা তুলল। যজ্ঞা নিজের জ্বলন্ত জামা নেভাচ্ছিল। চতুরচন্দ অন্ধকারে হাতড়াচ্ছিল যে পাথরটা কোথায় পড়ল। কালিয়া নিজের মশাল জ্বালাল আর গাধার কাছে পৌঁছল। গাধার গলায় এখন কেবল দড়ি ঝুলছিল, পাথর গায়েব। কালিয়া মোল্লার কলার ধরল আর গর্জে উঠল, পাথর কোথায় বুড়ো? তুই ওটা কোথায় লুকোলি? মোল্লা নিজের খালি হাত দেখিয়ে আর চোখে জল ভরে বললেন, সর্দার, আমি তো আগেই বলেছিলাম, ওই জিন এলো, সে গাধাকে লাথি মারল, আসলে গাধা লাথি মেরেছিল, আগুন নেভালো আর নিজের পাথর নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। শুকুর মানাও যে সে আমাদের জান নিয়ে যায়নি। ওই ঘণ্টার আওয়াজ শুনেছ তোমরা? ওটাই তার চলে যাওয়ার নিশানি ছিল। চতুরচন্দ মাঝপথে বাগড়া দিল। সে বলল, না সর্দার, এই বুড়ো মিথ্যে বলছে, জিন টিন কিচ্ছু হয় না। পাথর এখানেই কোথাও পড়েছে, অথবা এই বুড়ো লুকিয়ে রেখেছে, একে তল্লাশি করো। মোল্লা চতুরচন্দকে এক তীক্ষ্ণ চোখে দেখলেন। এই ঠগ এখন তার জন্য বিপদ হয়ে দাঁড়াচ্ছিল। মোল্লা সঙ্গে সঙ্গে চাল পাল্টালেন। তিনি কালিয়াকে বললেন, সর্দার, এই মহাত্মা ঠিক বলছেন, তল্লাশি করো আমারও আর এই মহাত্মারও। কি জানি, জিন হয়তো পাথর এর ঝোলাতেই ফেলে দিয়েছে, কারণ ইনিই সবচেয়ে বেশি পাথর পাথর করছিলেন। কালিয়ার সন্দেহর তীর এবার চতুরচন্দের দিকে ঘুরল। ডাকাতরা চতুরচন্দকে ধরে ফেলল। চতুরচন্দ চিল্লিয়ে বলল, আরে মূর্খরা, আমি তো তোমাদের সাহায্য করছি। কিন্তু ডাকাতরা তার এক কথাও শুনল না। তারা তার সাধুর ঝোলা উপুড় করে দিল। তা থেকে পাথর তো বেরোল না, কিন্তু তাসের একটা প্যাকেট, কিছু নকল গোঁফ আর চুরির কিছু পুরনো মুদ্রা ঠিকই বেরোল। কালিয়া নকল গোঁফ হাতে নিয়ে চতুরচন্দকে ঘাড়ে ধরে ঝাঁকালো। তো তুই সাধু? এটা কি? চতুরচন্দের ভণ্ডামি ধরা পড়ে গিয়েছিল। সে আমতা আমতা করে বলল, এ তো মায়া। আমি মানুষকে মায়াজাল থেকে মুক্ত করার জন্য এই সব রাখি। কালিয়া এক সজোরে চড় চতুরচন্দের গালে কষালো। ঠগ কোথাকার, আমাদের বোকা মনে করিস? কালিয়া আবার মোল্লার দিকে তাকালো। মোল্লার তল্লাশি নেওয়া হলো, কিন্তু তার তালি দেওয়া আচকান আর পাগড়ির উপরের অংশে কিছুই মিলল না। মোল্লা পাথরটা পাগড়ির ভাঁজে খুব গভীরে লুকিয়েছিলেন। পাথর উধাও। কালিয়া হতাশ হয়ে মাটিতে বসে পড়ল।
এত বড় ধনসম্পদ হাতে এসেও বেরিয়ে গেল। সে মোল্লাকে জিজ্ঞাসা করল, এখন কি করি বুড়ো, ওই জিন কি ফিরে আসবে? মোল্লা এক গম্ভীর মুখ করলেন আর আকাশের দিকে তাকিয়ে কিছু নক্ষত্র গোনার নাটক করলেন। তারপর বললেন, সর্দার, ব্যাপারটা জটিল। জিন পাথর তো নিয়ে গেছে, কিন্তু সে নিজের ছায়া এই গাধার উপর রেখে গেছে। দেখো গাধাটা কেমন কাঁপছে। গাধাটা আসলে ঠান্ডার জন্য অথবা মাছি তাড়ানোর জন্য চামড়া ঝাড়া দিচ্ছিল। মোল্লা তার গল্পকে এগিয়ে নিয়ে চললেন। আমার নানি বলতেন যে জিন যখন নিজের আমানত নিয়ে যায় তখন সে নিশানি হিসেবে এক অভিশাপ রেখে যায়। যদি আমরা সূর্য ওঠার আগে এই জঙ্গল থেকে বেরোতে না পারি, তবে আমরা সবাই পাথরের মূর্তিতে পরিণত হয়ে যাব। আর হ্যাঁ, ওই পাথর ফিরে পাওয়ার একটাই উপায় আছে। কালিয়া আর চতুরচন্দ, যে এখন গালডোল ছিল, দুজনেই একসঙ্গে জিজ্ঞাসা করল, কি উপায়? মোল্লা কণ্ঠস্বর রহস্যময় করে বললেন, এই জঙ্গলের ওই পারে যে পুরনো ধ্বংসস্তূপের মতন হাবেলি আছে, সেখানে একটা পুরনো কুয়ো আছে। জিন প্রায়ই নিজের চুরি করা জিনিস সেখানেই নিয়ে যায়। যদি আমরা ভোর হওয়ার আগে সেখানে পৌঁছে যাই আর এই গাধা যদি ওই কুয়োর ভেতর দেখে ডেকে ওঠে, তবে হয়তো ওই পাথর ফিরে পাওয়া যেতে পারে। এই পরিকল্পনা মোল্লার প্রাণ বাঁচানোর আরও এক কৌশল ছিল। তিনি জানতেন জঙ্গলের মাঝখানে রাত কাটানো বিপজ্জনক। তিনি এই ডাকাতদের জঙ্গলের প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে চাইছিলেন, যাতে সুযোগ পেলেই পালাতে পারেন। আর ধ্বংসস্তূপের গল্প তিনি এইমাত্র বানিয়েছিলেন। কালিয়া ভাবল, খালি হাতে ফেরার চেয়ে একটা শেষ চেষ্টা করে দেখা ভালো। সে আদেশ দিল, ঠিক আছে, আমরা ওই ধ্বংসস্তূপের দিকেই যাব, কিন্তু মনে রাখিস বুড়ো, যদি ওখানে কিছু না মেলে তবে আমি তোর আর তোর গাধার ছাল দিয়ে নিজের জুতো বানাবো। মোল্লা হাত জোর করে বললেন, যেমন আপনার ইচ্ছে সর্দার, তবে চলুন তাড়াতাড়ি, বাতাসে গন্ধ বদলাচ্ছে, জিনের সাথীরা আসছে। কাফেলা আবার চলতে শুরু করল। সবার আগে মোল্লা আর তার গাধা, তাদের পেছনে কালিয়া আর তার সাথীরা মশাল নিয়ে, এবং সবার শেষে দড়িতে বাঁধা চতুরচন্দ, যাকে এখন কালিয়া বন্দি বানিয়ে নিয়েছিল। রাতের নিস্তব্ধতা আরও গভীর হয়ে গেল। জঙ্গলের রাস্তা ছিল বন্ধুর, ঝোপঝাড় কাপড় ছেড়ে দিচ্ছিল। পথ জুড়ে মোল্লা ডাকাতদের ভয় দেখাতে কোনো কসুর বাকি রাখলেন না। কখনো তিনি হঠাৎ থেমে যেতেন আর বলতেন, শুনলে তোমরা, কারো নুপুরের আওয়াজ এলো। ডাকাতরা কুকড়ে যেত। কখনো তিনি বলতেন, ডান দিকে তাকাবে না, ওখানে ডাইনিরা উল্টো ঝুলে ঘুমোচ্ছে। ডাকাতরা বাম দিকে ঘেঁষে চলত। মোল্লার গাধা, যে এতক্ষণ কেবল একটা জানোয়ার ছিল, এখন এই ভুতুড়ে গল্পের প্রধান চরিত্র হয়ে উঠল। মোল্লা মাঝে মাঝে গাধার পা ছুঁয়ে বলতেন, বাহ ফিলোজফার, তুই আমাদের বাঁচিয়ে দিলি, আর একটুখানি। চলতে চলতে চতুরচাঁদ, যে পেছনে বাধা ছিল, সে মোল্লার পাশে এসে ধীরে ধীরে বলল, চাচা, মানলাম তোমাকে, তুমি তো ওস্তাদের ওস্তাদ বেরোলে। ওই পাথরটা তোমার পাগড়িতে আছে, তাই না? আমার জোহরির চোখ থেকে কিছু লুকানো যায় না। মোল্লা পেছনে ফিরে তাকালেন আর হাসলেন। ব্যাটা, তুমি এখনও কাঁচা খেলোয়াড়। পাথর পাগড়িতে নয়, নিয়তে থাকে। তোমার নিয়তে খুঁত ছিল, তাই চড় খেলে। আমার নিয়ত পরিষ্কার, প্রাণ বাঁচানো, তাই আমি আগে চলছি। তখনই সামনে একটা পুরনো ভাঙাচড়া কাঠামো দেখা গেল। জ্যোৎস্না রাতে সেই ধ্বংসস্তূপ কোনো বিশাল রাক্ষসের মতো মনে হচ্ছিল। এটা আসলে এক পুরনো মুঘল আমলের সরাইখানা ছিল, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু মোল্লার গল্প এটাকে জিনদের কেল্লা বানিয়ে দিয়েছিল। দেওয়ালগুলো ভাঙা ছিল, ছাদ উধাও, আর বড় বড় বটগাছ দেওয়ালগুলোকে আঁকড়ে ধরেছিল। কালিয়া থেমে গিয়ে জিজ্ঞাসা করল, এটাই কি সেই জায়গা? মোল্লা মাথা নাড়লেন, হ্যাঁ, এটাই সেই মৃত্যুর হাবেলি। সাবধানে সর্দার, এখানকার প্রতিটি ইটের নিচে একটা রহস্য চাপা আছে। যেমনই তারা ধ্বংসস্তূপের প্রধান ফটক, যা এখন কেবল দুটো স্তম্ভ অবশিষ্ট ছিল, দিয়ে ভেতরে ঢুকলেন, এক অদ্ভুত দুর্গন্ধ তাদের স্বাগত জানালো। এটা ছিল বাদুড়ের গন্ধ। হাজার হাজার বাদুড় ছাদে ঝুলেছিল। মশালের আলো দেখেই তারা ডানা ঝাপটাতে লাগল। শোরগোল পড়ে গেল। ডাকাতরা আবার ভয় পেয়ে গেল। এটা কি? যজ্ঞা চিল্লে উঠল। মোল্লা শান্তভাবে বললেন, এরা জিনের চরের দল, শান্ত থাকো, এদের জ্বালিও না। মোল্লা তাদের নিয়ে এক আঙিনায় পৌঁছলেন। সেখানে মাঝখানে সত্যি একটা শুকনো কুয়ো ছিল। মোল্লা মনে মনে নিজেকে সাবাসী দিলেন যে তার অনুমান সঠিক লেগেছে। তিনি কুয়োর দিকে ইশারা করলেন, এটাই সেই পাতালের রাস্তা, এখন আমাদের অপেক্ষা করতে হবে। কালিয়া জিজ্ঞাসা করল, কিসের? সঠিক সময়ের। যখন চাঁদ ঠিক আমাদের মাথার উপরে থাকবে, তখন কুয়োর ভেতরে ছায়া পড়বে না। ঠিক সেই সময় গাধাটাকে ডাকতে হবে। সবাই কুয়োর চারদিকে বসে পড়ল। ক্লান্তি আর ভয় ডাকাতদের ভেঙে দিয়েছিল। কালিয়ার চোখও এখন ভারী হয়ে আসছিল। চতুরচন্দ এক কোণে বাঁধা অবস্থায় বসে নিজের কপালকে দোষ দিচ্ছিল। মোল্লা গাধার পাশে বসে তাকে আদর করছিলেন। মোল্লা দেখলেন কুয়োর পাড়ে কিছু অদ্ভুত চিহ্ন তৈরি করা আছে।
তিনি ভালো করে দেখলেন সেই চিহ্নগুলো কোনো মানচিত্রের মতো মনে হচ্ছিল। মোল্লার আগ্রহ জেগে উঠল। সত্যি কি এখানে কোনো খাজানা ছিল, নাকি এটা কেবল এক সংযোগ? হঠাৎ গাধা এক অদ্ভুত আচরণ করল। সে কুয়োর পাড়ে নিজের খুর ঘষতে লাগল। মোল্লা তাকে থামানোর চেষ্টা করলেন। আরে কি করছিস, এখনো সময় হয়নি। কিন্তু গাধা থামছিল না। তখনই গাধার খুরের ধাক্কায় মোল্লার পাগড়ি থেকে সেই পাথরটা পিছলে বাইরে পড়ে গেল আর গড়াতে গড়াতে সরাসরি কুয়োর ভেতর পড়ে গেল। টপ! সবাই স্তব্ধ হয়ে গেল। কালিয়া দেখে নিয়েছিল যে পাথরটা পাগড়ি থেকে পড়েছে। তার চোখ রাগে লাল হয়ে গেল। সে মোল্লার দিকে তেড়ে এলো। প্রতারক, পাথর তোর কাছেই ছিল, আর তুই ওটা কুয়োয় ফেলে দিলি। মোল্লাও অবাক ছিলেন। এটা তার পরিকল্পনা ছিল না, পাথরটা সত্যিই পড়ে গিয়েছিল। এখন প্রাণ বাঁচানোর আর কোনো বাহানা অবশিষ্ট ছিল না। কালিয়া নিজের তলোয়ার তুলে নিল। এখন তোকে আর কেউ বাঁচাতে পারবে না বুড়ো। আজ তুই আর তোর গাধা দুজনেই মরবি। তলোয়ার হাওয়ায় দুলল। মোল্লা চোখ বন্ধ করে নিলেন, কিন্তু তলোয়ার নিচে নামল না। আর এক আওয়াজ এলো। এবার কুঁয়োর ভেতর থেকে এক গম্ভীর প্রতিধ্বনিত কণ্ঠস্বর। কে ওটা যে আমার ঘুম ভাঙিয়েছে? কালিয়ার হাত হাওয়াতেই থেমে গেল। সবাই কুয়োর দিকে তাকাতে লাগল। মোল্লার বানানো গল্প কি সত্যি হয়ে গেল? সত্যি কি কোনো জিন ছিল, নাকি এটা মোল্লার আর এক চাল? কিন্তু মোল্লা তো নিজেও কাঁপছিলেন। আওয়াজ আবার এলো। যেটা আমার সেটা আমার কাছে এসে গেছে। এবার তোমরা এখান থেকে চলে যাও, না হলে তোমরা সবাই এই কুয়োর গভীরে তলিয়ে যাবে। এই কণ্ঠস্বর এত প্রভাবশালী ছিল যে কালিয়ার ঘাম ছুটে গেল। সে তলোয়ার ফেলে দিল আর হাত জোর করে কুয়োর সামনে লুটিয়ে পড়ল। হে মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। আমরা তো যাচ্ছিলাম, এই বুড়ো আমাদের এখানে এনেছিল। মোল্লা পরিস্থিতির সুযোগ নিলেন। তিনি সঙ্গে সঙ্গে চাল পাল্টে কুয়োর দিকে ঝুঁকে বললেন, হে মহান আত্মা, আমি এই পাপীদের দণ্ড দেওয়ার জন্যই এখানে ডেকে এনেছিলাম। এখন আপনি যা খুশি করুন। কালিয়া আর তার সাথীরা এখন পুরোপুরি মোল্লার দয়ায় টিকেছিল। তারা ভাবছিল মোল্লা কোনো জিনের দুধ। কালিয়া মোল্লার পায়ে পড়ল। বাবা, আমাদের বাঁচান, আমরা সুধুরে যাব। আজকের পর আর কোনোদিন ডাকাতি করব না। মোল্লা এক বিজয়ীর হাসি নিয়ে নিজের গাধার দিকে তাকালেন। গাধা কুয়োর দিকে উকি দিচ্ছিল, যেন সেও জানার চেষ্টা করছে যে ভেতরে কথা বলছে কে। মোল্লা জানতেন তিনি পেট থেকে আওয়াজ বের করছেন না। তাহলে কণ্ঠস্বর কার ছিল? কুয়োর ভেতরে কি অন্য কেউ লুকিয়েছিল, নাকি এটা পুরনো ধ্বংসস্তূপের অন্য কোনো রহস্য? তখনই কুয়োর ভেতর থেকে এক দড়ি উপরে ছুড়ে দেওয়া হলো। দড়ি! একটা প্রান্ত কুয়োর পাড়ে এসে পড়ল। সবাই পিছিয়ে গেল। জিন কি বাইরে আসছিল? দড়ি নড়তে লাগল। কেউ উপরে উঠছিল। একটা হাত পাড়ে দেখা গেল, তারপর দ্বিতীয় হাত, আর তারপর একটা মুখ ওপরে উঠে এলো। সেই মুখ কোনো জিনের ছিল না, সেটা ছিল এক মানুষের। দাড়ি বড় বড়, কাপড় ছেঁড়া, আর চোখে এক অদ্ভুত চমক। সে ওপরে উঠে সবাইকে দেখল, আর তারপর মোল্লার গাধাকে দেখে জোরে হেসে উঠল। আরে, এ তো আমার হারিয়ে যাওয়া ভাই। সেই লোকটাকে পাগল মনে হচ্ছিল। কালিয়া জিজ্ঞাসা করল, কে রে তুই, আর জিন কোথায়? সেই পাগল লোকটা নিজের পকেট থেকে সেই পাথরটা বের করল, যেটা এইমাত্র পড়ে গিয়েছিল। সে সেটাকে হাওয়ায় ওড়াতে ওড়াতে বলল, জিন, আমি জিন, আমি বাদশাহ, আর এটা আমার খেলনা। মোল্লা নাসিরুদ্দিনের মাথা ঘুরে গেল। কাহিনী এক নতুন মোড় নিয়েছিল। এখন তার সামনে ডাকাত, ঠগ আর এক পাগল লোক ছিল, যার হাতে সেই মহামূল্যবান পাথরটা ছিল। আর সবচেয়ে বড় কথা, সেই পাগল লোকটা মোল্লার গাধাকে নিজের ভাই বলে দাবি করছিল। মোল্লা ভাবলেন, ইয়া আল্লাহ, এই রাত কবে শেষ হবে? এক বিপদ থেকে বেরোতে না বেরোতেই আর এক বিপদ ঘাড়ে চাপে। সেই পাগল লোকটা পাথরটাকে হাতের তালুতে নাড়াচাড়া করল আর মোল্লার কাছে এসে বলল, বড় ভাই, তুমি এখানে কি করছো? আর ও গাধার দিকে ইশারা করে, কেন চুপ করে আছে? ও আজ আমাকে কোনো জোকস শোনায়নি। স্পষ্ট ছিল যে এই লোকটা মানসিকভাবে ভারসাম্যহীন, অথবা হয়তো সেও কোনো বড় মাপের অভিনেতা ছিল। কিন্তু সে জিনের আওয়াজ বের করল কিভাবে? চতুরচন্দ্র দূর থেকে চিল্লিয়ে বলল, ওরেও পাগল, ওই পাথরটা আমাকে দিয়ে দে, আমি তোকে মিষ্টি দেব। পাগল লোকটা চতুরচন্দ্রের দিকে তাকালো, তারপর পাথরের দিকে, তারপর জোরে কুয়োর ভেতরে পাথর ফেলার নাটক করল। মিষ্টি? আমার মিষ্টি চাই না, আমার মুক্তি চাই। কালিয়া এখন ধৈর্য হারিয়ে ফেলছিল। সে বুঝতে পারছিল না সে কাকে ভয় পাবে আর কাকে মারবে। সে মোল্লাকে বলল, বুড়ো, এইসব তোরই কীর্তি, এখন তুই সামলা। মোল্লা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি অনুভব করলেন যে এখন বুদ্ধির আরেক খেলা খেলতে হবে।
তিনি সেই পাগল লোকটার কাছে গিয়ে খুব আদরের সঙ্গে তার কাঁধে হাত রাখলেন আর বললেন, বন্ধু, তুমি ঠিকই বলেছ, এই গাধা তোমার ভাই। আসলে এ এক রাজকুমার ছিল যে অভিশাপ পেয়েছে, আর ওই পাথরই একে আবার মানুষ বানাতে পারে। যদি তুমি ওই পাথরটা একে দিয়ে দাও, তবে এ তোমাকে অনেক অনেক গল্প শোনাবে। পাগল লোকটার চোখে চমক খেলে গেল। সত্যি এ মানুষ হয়ে যাবে? মোল্লা হ্যাঁ সূচক মাথা নাড়লেন। পাগল লোকটা পাথরটা মোল্লার দিকে বাড়িয়ে দিল, কিন্তু যেমনই মোল্লা হাত বাড়ালেন, যজ্ঞা পেছন থেকে থাবা মারল আর পাথরটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। পাগল লোকটা ক্ষিপ্রতার সঙ্গে হাত সরিয়ে নিল আর যজ্ঞাকে এক সজোরে ধাক্কা দিল। যজ্ঞা সরাসরি কুয়োর পাড়ে গিয়ে ধাক্কা খেল আর আহ করে পড়ে গেল। পরিবেশ আবার টানটান হয়ে গেল। পাগল লোকটা এখন রেগে গিয়েছিল। তোমরা সবাই খারাপ, তোমরা আমার ভাইকে মারতে চাও। সে কুয়োর পাশে পড়ে থাকা এক বড় পাথর তুলল আর ডাকাতদের দিকে ছুড়ে মারল। ডাকাতরা বেঁচে গেল। এবার ধ্বংসস্তূপে এক অদ্ভুত লুকোচুরি খেলা শুরু হলো। অন্ধকারের মধ্যে পাগল লোকটা, ডাকাত, মোল্লা আর চতুরচন্দ্র একে অপরের পেছনে ছুটছিল। গাধা আঙিনার মাঝখানে দাঁড়িয়ে তামাশা দেখছিল। তার হয়তো খিদে পেয়েছিল, কারণ সে পাশের এক ঝম খেতে শুরু করল। মোল্লা দেখলেন যে পূর্ব দিকে আকাশের রং হালকা নীল হতে শুরু করেছে। ভোর হতে চলেছিল। তাকে যে কোনোভাবে এই পাগল, ডাকাত আর ঠগের হাত থেকে বেঁচে বেরোতে হবে। তখনই তার নজর ধ্বংসস্তূপের এক ভাঙা দেওয়ালের ওপর পড়ল, যার পেছনে জঙ্গলের রাস্তা দেখা যাচ্ছিল। মোল্লা ধীরে ধীরে গাধার দড়ি ধরলেন আর তাকে ওই দেওয়ালের দিকে টানতে শুরু করলেন। কিন্তু তখনই কালিয়ার নজর তার ওপর পড়ল। কোথায় যাচ্ছিস বুড়ো? কালিয়া দৌড়ে গিয়ে মোল্লার পথ আটকে দিল। এখন মোল্লা ভেসে গিয়েছিলেন। সামনে কালিয়া, পেছনে পাগল লোক আর পাশে বাঁধা অবস্থায় চতুরচন্দ, আর মাঝখানে সেই অপয়া পাথর যা এখন পাগল লোকটার মুঠোয় ছিল। মোল্লা আকাশের দিকে তাকালেন আর বিড়বিড় করে বললেন, হে খোদা, এবার কোনো কারিশমা দেখাও। আর কারিশমা হলো, অথবা বলা যায় মোল্লার ভাগ্যের আর এক পাতা উল্টালো। জঙ্গল থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা যেতে লাগল। অনেকগুলো ঘোড়ার সঙ্গে দামামার আওয়াজ। শাহী সেনা, শাহী সেনা আসছে! যজ্ঞা চিল্লিয়ে উঠল। ডাকাতদের মুখ চুন হয়ে গেল। শাহী সেনা মানেই সরাসরি ফাঁসি। কালিয়া পাথর আর পাগল লোকটার কথা ভুলে গেল। পালাও! সে চিল্লিয়ে উঠল আর জঙ্গলের অন্য দিকে দৌড়াল। তার সাথীরাও তার পেছনে ছুটল। চতুরচন্দ মোল্লার কাছে হাতে পায়ে ধরে বলল, চাচা, আমাকে খুলে দাও, না হলে সিপাহীরা আমাকেও ডাকাত ভেবে মেরে ফেলবে। মোল্লার কাছে এখন একটা সুযোগ ছিল পালানোর, অথবা খেকে যাওয়ার। আর সেই পাগল লোকটা, সে এখনও পাথর হাতে দাঁড়িয়ে হাসছিল। শাহী সেনার আওয়াজ কাছে আসছিল। মোল্লা তাড়াতাড়ি চতুরচন্দের বাঁধন খুলে দিলেন। চতুরচন্দ শুক্রিয়া বলে হাওয়া হয়ে গেল। এখন সেখানে কেবল মোল্লা, গাধা আর সেই পাগল লোকটা অবশিষ্ট ছিল, আর শাহী সেনা দরজায় দাঁড়িয়েছিল। মোল্লা পাগল লোকটাকে বললেন, বন্ধু, ওই পাথরটা আমাকে দিয়ে দাও। সিপাহীরা আসছে, ওরা এটা ছিনিয়ে নেবে। পাগল লোকটা হাসতে হাসতে বলল, সিপাহী? ওরা তো আমার বন্ধু, আমি ওদেরই অপেক্ষা করছিলাম। মোল্লা অবাক হয়ে গেলেন। এই পাগল লোকটা কে ছিল, আর শাহী সেনা এখানে কেন আসছিল? এই কাহিনী কি মোল্লাকে আরেক বড় বিপদে ফেলতে চলেছিল? তখনই ধ্বংসস্তূপের দ্বার দিয়ে শাহী অশ্বারোহীরা ভেতরে প্রবেশ করল। তাদের হাতে বর্শা ছিল আর তারা শাহী পোশাকে ছিল। তারা আসতেই মোল্লা আর পাগল লোকটাকে ঘিরে ফেলল। মোল্লা হাত উপরে তুলে দিলেন, হুজুর, আমি তো কেবল এক গরিব মুসাফির। কিন্তু অশ্বারোহীদের নজর মোল্লার দিকে ছিল না, ছিল সেই পাগল লোকটার দিকে। সৈনিকেদের সর্দার ঘোড়া থেকে নামল আর সেই পাগল লোকটার সামনে নতজানু হল। সাজারে, আমরা আপনাকে কতক্ষণ ধরে খুঁজছি। সুলতান আপনার চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। মোল্লা নাসিরুদ্দিনের চোখ, যা আগে থেকেই বড় বড় ছিল, এখন আরও বড় হয়ে গেল। সাজাদে? এই পাগল লোকটা সমরকন্ধের সাজাদে? পাগল লোকটা, অর্থাৎ সাজাদে, মোল্লার দিকে ইশারা করল আর বলল, সেনাপতি, এই বৃদ্ধকে আর এর ভাই গাধাকে সসম্মানে মহলে নিয়ে চলো। এরা আমার প্রাণ বাঁচিয়েছেন আর আমাকে খুব হাসিয়েছেন। মোল্লা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, প্রাণ বাঁচল। কিন্তু ওই পাথরটা এখনও সাজাদার মুঠোয় ছিল। আর মোল্লা জানতেন যে আসল খেলা তো এইবার শুরু হলো। মহলের রাজনীতি, সাজাদার পাগলামি আর মোল্লার দারিদ্র্য, এই সব মিলে কি ফল দেবে? মোল্লা গাধার পিঠ চাপড়ালেন আর মনে মনে বললেন, চল বেটা ফিলোজফার, এখন তোর ভাগ্যে শাহী ছোলা লেখা আছে, আর আমার ভাগ্যে আল্লাই জানেন কি আছে। সূর্যের প্রথম কিরণ ধ্বংসস্তূপের ওপর পড়ল। রাত ভোরের ভয়ঙ্কর খেলা শেষ হয়েছিল, কিন্তু এক নতুন শাহী নাটক শুরু হতে চলেছিল।
মোল্লা নাসিরুদ্দিন তার গাধা আর এক পাগলাটে শাহজাদা এখন সমরগন্ধের পথে ছিলেন। বন্ধুরা, যদি আপনারা কর্মা স্টোরিজে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সূর্যের রশ্মি এখন পুরোপুরি সেই ভয়ঙ্কর গাছগুলোর ওপর এসে পড়েছিল যারা সারা রাত মোল্লা নাসিরুদ্দিন আর তার গাধাকে আতঙ্কের ছায়ায় বন্দী করে রেখেছিল। কিন্তু এখন দৃশ্য বদলে গিয়েছিল। যেখানে কিছুক্ষণ আগেই মৃত্যুর তাণ্ডব হওয়ার কথা ছিল, সেখানে এখন শাহী জাঁকজমক ছড়িয়েছিল। সমরকন্ধের শাহী সেনার ঘোড়ার রেশাধ্বনি জঙ্গলের নিস্তব্ধতাকে শাহী সঙ্গীতে বদলে দিয়েছিল। মোল্লা নাসিরুদ্দিন, যিনি কিছুক্ষণ আগেই প্রাণের ভিক্ষা চাইছিলেন আর ডাকাত কালিয়ার গণ্ডাসার নিচে কাঁপছিলেন, এখন এক অদ্ভুত পরিস্থিতিতে দাঁড়িয়েছিলেন। তার পাশে সমরকন্ধের শাহজাদা দাঁড়িয়েছিলেন, যিনি মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছিল, আর তিনি মোল্লার আধমরা গাধাটাকে নিজের হারিয়ে যাওয়া ভাই ভুলছিলেন। শাহজাদার হাতে সেই চকচকে পাথরটা ছিল যেটাকে মোল্লা এক মিথ্যে গল্প বানিয়ে জিনের চোখ বলেছিলেন। সেনাপতি, যার নাম ছিল জুলফিকার, একজন বিশাল দেহী আর অত্যন্ত গম্ভীর ব্যক্তি ছিলেন। তার গোপ এত বড় ছিল যে তাতে একটা ছোট পাখিও বাসা বাঁধতে পারত। জুলফিকার খুব আদবের সঙ্গে কিন্তু চোখে সন্দেহ নিয়ে মোল্লার দিকে তাকালো। সে বুঝতে পারছিল না এই ভবঘুরে বুড়ো আর তার হাড় জিরজিরে গাধাটা আসলে শাহজাদার এত কাছে কিভাবে এলো, আর শাহজাদা এই গাধাটাকে চুমু খাচ্ছেই বা কেন। কিন্তু শাহী নিয়ম অনুযায়ী সে শাহজাদার কোনো সিদ্ধান্তের ওপর প্রশ্ন তুলতে পারত না। শাহজাদা আদেশ দিয়েছিলেন যে এই বৃদ্ধ সুফি মোল্লা আর তার ভাই গাধাকে পূর্ণ শাহী সম্মানের সঙ্গে সমরকন্ধে নিয়ে যাওয়া হোক। মোল্লা নাসিরুদ্দিনের মুখে চুনকালি পড়ছিল, কিন্তু তিনি নিজের মুখে এক মিথ্যে আধ্যাত্মিক হাসি ঝুলিয়ে রেখেছিলেন। তিনি জানতেন যদি তিনি একটুও ঘাবড়ে যান তবে এই সেনাপতি তার ঘাড় মাপতে দেরি করবে না। মোল্লা গাধার পিঠে হাত বুলিয়ে মনে মনে বললেন, ব্যাটা ফিলোজফার, তোর কপাল খুলে গেল। কাল পর্যন্ত তুই শুকনো ঘাসের জন্য ছটপট করতিস, আজ শাহী পালকিতে চড়তে চলেছিস। আর সত্যিই তাই হলো। শাহজাদার জেদ ছিল যে তার ভাই গাধা পায়ে হেঁটে যাবে না। সৈনিকদের হুকুম দেওয়া হলো যে শাহী মালপত্র বহনের একটা বড় গাড়ি খালি করা হোক এবং তাতে মখমলের গদি বিছিয়ে দেওয়া হোক। মোল্লার গাধা, যে নিজের পুরো জীবনে বস্তা আর লাঠির মার ছাড়া আর কিছুই দেখেনি, যখন মখমলের গদিতে বসল তখন তার মনে হলো সে হয়তো মরে গেছে আর জান্নাতে চলে এসেছে। সে খুশিতে এক সজোরে ডাক ছাড়ল। শাহজাদা তালি বাজিয়ে বললেন, বাহ, ভাই বলছে সে খুব খুশি। হজরত মোল্লা, আপনি আমার ভাইয়ের ভাষার তর্জমা করলেন না? মোল্লা গলা পরিষ্কার করলেন আর সেনাপতির রক্তচক্ষু বাছিয়ে বললেন, জি হুজুর, জি। শাহজাদা একদম ঠিক বুঝেছেন। এই গাধা, উফ, ক্ষমা করবেন, আপনার ভাই সাহেব বলছেন যে সমরখন্দের বাতাসে এক আলাদা সুগন্ধ আছে, আর ওর এখন তাড়াতাড়ি বাড়ি যাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। কাফেলা চলতে শুরু করল। আগে আগে শাহী অশ্বারোহী, মাঝখানে গাধার শাহী গাড়ি, তার পেছনে মোল্লা নাসিরুদ্দিন, যাকে একটা ঘোড়া দেওয়া হয়েছিল যাতে চড়তে তার ৩ সৈনিকের সাহায্য নিতে হয়েছিল। আর তার পাশে শাহজাদা। নিজের আরবি ঘোড়ায় চড়ে শাহজাদা পুরো পথে সেই পাথরটার সঙ্গে কথা বলছিল আর মাঝে মধ্যে মোল্লাকে অদ্ভুত সব প্রশ্ন জিজ্ঞাসা করছিল। বাবা, আপনার কি মনে হয় এই পাথরটার খিদে পায়? আমাদের কি একে দুধ খাওয়ানো উচিত? মোল্লা প্রতিটি প্রশ্নের উত্তর খুব গাম্ভীর্যের সঙ্গে দিতেন, যেন তিনি কোনো গভীর দর্শনশাস্ত্র নিয়ে আলোচনা করছেন। না শাহজাদা, এই পাথরটা রুহানি, এ শুধু জোছনা পান করে, এর দুধের নয়, ভালোবাসার প্রয়োজন। পথ জুড়ে মোল্লার মাথা ঘোড়ার খুরের চেয়েও জোরে ছুটছিল। তিনি ভাবছিলেন মহলে পৌঁছে কি হবে। সুলতান নিশ্চয়ই বুদ্ধিমান হবেন। তিনি চিনে ফেলবেন যে এই গাধা কোনো মানুষ নয়, আর মোল্লা কোনো সুফি নন, বরং এক গরিব আর চালাক বহুরূপী। তখন কি হবে? ফাঁসি না যাবজ্জীবন? মোল্লা ভাবলেন পালানোর সুযোগ খোঁজা যাক, কিন্তু চারদিকে খোলা তলোয়ার নিয়ে সৈনিকরা চলছিল, পালানো অসম্ভব ছিল। তখনই মোল্লার একটা বুদ্ধি এলো, যদি তিনি এই পাগল শাহজাদার চিকিৎসা করার নাটক করেন তবে হয়তো আরও কিছুদিন প্রাণ বাঁচানো যেতে পারে আর ভালো খাওয়া দাওয়াও মিলতে পারে। দুপুর হতে হতে সমরখন্দের বিশাল দরজা দেখা যেতে লাগল। শহরের উঁচু দেওয়াল আর নীল গম্বুজ সূর্যের আলোয় ঝকমক করছিল। শহরে আগুনের মতো খবর ছড়িয়ে পড়েছিল যে হারিয়ে যাওয়া শাহজাদা মিলে গেছেন, আর তার সঙ্গে এক মস্ত ফকিরা আর এক জাদুকরী গাধাও আছে। মানুষ রাস্তার দুধারে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। যখন শাহী সওয়ারি পাশ দিয়ে গেল তখন মানুষ গাধাকে মখমলের উপর বসা থাকতে দেখল। ভিড়ের মধ্যে ফিসফাস শুরু হলো, আরে দেখো, ওটা গাধা নয়, কোনো অভিশপ্ত দেবতা মনে হচ্ছে। শুনেছি ওই ফকিরা নিজের কারিশমায় ডাকাতদের পাথর বানিয়ে দিয়েছেন। গুজব বাস্তবের চেয়ে অনেক বেশি রঙিন হয়ে উঠেছিল। মোল্লা নাসিরুদ্দিন, যিনি নিজের তালি দেওয়া আচকান লুকানোর চেষ্টা করছিলেন, এখন ভিড়ের অভিবাদন এমনভাবে গ্রহণ করছিলেন যেন তিনি সত্যিই কোনো বড় পীর।
তিনি তার সাদা দাড়িতে হাত বোলালেন আর চোখ আধবোজা করে নিলেন। গাধাও ভিড় দেখে উৎসাহিত হয়ে ভিড়ের ওপর থুতু ছিটিয়ে দিল, কিন্তু অন্ধভক্ত ভিড় এটাকেও আশীর্বাদ মনে করল। আর এক লোক চিল্লিয়ে বলল, বাবার গাধা আমাকে আশীর্বাদ দিয়েছে। মোল্লা নিজের কপাল চাপড়ালেন, কিন্তু প্রকাশ হতে দিলেন না। শাহী মহলের প্রধান দ্বারে দামামা বেজে উঠল। সুলতান শাহরিয়ার তার উজিরদের সঙ্গে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিলেন। সুলতানের চোখে জল ছিল। তার একমাত্র ছেলে, যে মানসিক ভারসাম্য হারিয়ে জঙ্গলে চলে গিয়েছিল, আজ ফিরে এসেছে। শাহজাদা ঘোড়া থেকে নামল আর দৌড়ে সুলতানকে জড়িয়ে ধরল না, বরং সে গাধার গাড়ির দিকে ইশারা করে চিল্লিয়ে বলল, পিতা দেখুন, আমি কাকে এনেছি, জামাল ভাই মিলে গেছেন। সুলতান চমকে গেলেন। তিনি দেখলেন এক হাড় জিরজিরে গাধা, যার গলায় এখনও মোল্লার বাঁধা সেই পুরনো তাবিজ ঝুলছে, মখমলের উপর শুয়ে জাপ কাটছে। সুলতান রাগ আর বিস্ময় নিয়ে সেনাপতি জুলফিকারের দিকে তাকালেন। জুলফিকার মাথা নিচু করে নিল। শাহজাদা গাধাকে নিচে নামালো, মানে সৈনিকরা নামালো, আর তাকে সুলতানের কাছে নিয়ে গিয়ে বলল, আব্বু সালাম করো, ইনি জামাল ভাই, ওই দুষ্টু জাদুকর একে গাধা বানিয়ে দিয়েছিল, কিন্তু এই হজরত মানে মোল্লা একে বাঁচিয়ে দিয়েছেন। সুলতান মোল্লা নাসিরুদ্দিনের দিকে তাকালেন। মোল্লা ঘোড়া থেকে নামলেন আর মাটি পর্যন্ত ঝুঁকে সালাম করলেন। সুলতান একজন বুদ্ধিমান আর কড়া শাসক ছিলেন। তিনি তৎক্ষণাৎ বুঝে গেলেন যে তার ছেলে এখনও পাগলামির ঘোরে আছে, কিন্তু তিনি এটা বুঝতে পারলেন না এই বুড়োটাকে, সে কি এই পাগলামির সুযোগ নিচ্ছে? উজিরে আজম মির্জা গালিব কবি নন, বরং এক অত্যন্ত ধূর্ত রাজনীতিবিদ সুলতানের কানে ফিসফিস করে বললেন, জাহাপনা, এই লোকটাকে কোনো ভণ্ড মনে হচ্ছে। এর চেহারা দেখুন চোরদের মতো, আর এই গাধা, এ তো স্রেফ একটা সাধারণ গাধা। আমাদের একে এক্ষুনি জেলে ঢোকানো উচিত। কিন্তু সুলতান জানতেন, যদি তিনি এক্ষুনি গাধা বা ওই বুড়োকে কিছু করেন, তবে শাহজাদা আবার খেপে যেতে পারে আর আবার পালিয়ে যেতে পারে। সুলতান কূটনীতির পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন। তিনি মোল্লাকে জিজ্ঞাসা করলেন, এ বুড়ো, আপনার নাম কি, আর আপনি আমাদের শাহজাদার সঙ্গে কোথায় দেখা পেলেন? মোল্লা খুব বিনম্রতার সঙ্গে বললেন, জাহাপনা, এই অধমকে মোল্লা নাসিরুদ্দিন বলে। আমি বুখারার এক সামান্য বাসিন্দা। শাহজাদার সঙ্গে আমার দেখা জঙ্গলের সেই জনহীন ধ্বংসস্তূপে হয়েছিল, যেখানে জিনের ছায়া ছিল। আমি সেখানে ইবাদত করছিলাম। মিথ্যে। তখনই শাহজাদা সেখানে তাশরিফ আনলেন। বাকি কাহিনী তো অনেক লম্বা, তবে সংক্ষেপে এই যে শাহজাদার রুহানি নজরে এই জানোয়ারের ভেতরে লুকিয়ে থাকা ইনসানিয়াত ধরা পড়েছে। মোল্লার কথায় এক অদ্ভুত জাদু ছিল। তিনি সত্যি আর মিথ্যেকে এতটা নিখুঁতভাবে মেশাতেন যে শ্রোতা বিভ্রান্ত হয়ে পড়ত। সুলতান ভাবলেন, আপাতত নাটকটা চলতে দেওয়াই ঠিক। তিনি বললেন, মোল্লা, আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাদের ছেলেকে ফিরিয়ে এনেছেন। আপনি আমাদের শাহী মেহমান। যতক্ষণ না শাহজাদা পুরোপুরি সুস্থ হচ্ছেন, আপনি আর আপনার সাথী এখানেই মহলে থাকবেন। উজির মির্জা গালিবের মুখ চুন হয়ে গেল, কিন্তু মোল্লার মুখে জেল্লা ফিরে এলো। শাহী মেহমান মানে নিখরচায় খাবার, নরম বিছানা, আর কোনো কাজ নেই। মোল্লা ভাবলেন, বাহরে মোল্লা, তোর ভাগ্য তো এই গাধাটাই চমকে দিল। তাদের মহলের এক আলিশান কামরায় থাকতে দেওয়া হলো। গাধাকে শাহী আস্তাবলে নয়, বরং শাহজাদার কক্ষের পাশের এক বিশেষ কামরায় রাখা হলো। সন্ধ্যায় শাহী ভোজের আয়োজন হলো। মোল্লাকে রেশমি পোশাক পরানো হলো। যদিও মোল্লা তার পুরনো ঢিলেঢালা আচকানি পছন্দ করতেন, কারণ তাতে জিনিস লুকানোর জন্য অনেকগুলো পকেট ছিল। ভোজের দস্তরখানে এত রকমের পদ ছিল যে মোল্লা অর্ধেকের নামও শোনেননি। তিনি বিরিয়ানি, কাবাব, শোরবা আর হরেক রকমের মিষ্টি দেখলেন। মোল্লা খাবারের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়লেন যেন তিনি গত জন্ম থেকে কিছু খাননি। তার খাওয়ার ধরন দেখে উজির ব্যঙ্গ করে বললেন, মোল্লাজি, মনে হচ্ছে আপনার রুহানি শক্তির জিসমানি খাবারের খুব প্রয়োজন। ধীরে খান, খাবার কোথাও পালিয়ে যাচ্ছে না। মোল্লা মুখে মুরগির ঠ্যাং কামড়ে ধরে উত্তর দিলেন, উজির সাহেব, খাবার তো পালায় না, কিন্তু জিন্দেগি পালায়। কে জানে কাল হাকিম সাহেব বারণ করে দেবেন কিনা, বা সুলতানের মেজাজ বদলে যাবে কিনা। বুদ্ধিমান মানুষ আজকেই পেট ভরে বেঁচে থাকে। সুলতান মোল্লার উপস্থিত বুদ্ধিতে মুচকি হাসলেন। ভোজের পর আসল পরীক্ষা শুরু হল। সুলতান মোল্লাকে তার খাস কামরায় ডাকলেন। সেখানে কেবল সুলতান, উজির আর শাহী হাকিম উপস্থিত ছিলেন। সুলতান এখন তার শাহী গাম্ভীর্য ধারণ করেছিলেন। তিনি মোল্লাকে বললেন, দেখো মোল্লা, আমি জানি তুমি কোনো জাদুকর নও, আর না ওই গাধা আমার ছেলে জামাল, যে কিনা মারা গেছে, কিন্তু শাহজাদার শখের কারণে তাকে জীবিত মনে করে। তবে আমার ছেলে তোমাকে বিশ্বাস করে। হাকিমরা বলেছেন, শাহজাদার মন থেকে এই ভ্রম ধীরে ধীরে বের করতে হবে। যদি তুমি শাহজাদাকে সুস্থ করে দাও, তবে তুমি মুখ চাওয়া ইনাম পাবে, কিন্তু যদি তুমি কোনো চালবাজি করো বা শাহজাদার অবস্থা খারাপ হয়, তবে... সুলতান নিজের তলোয়ারের বাটে হাত রাখলেন।
ইশারা পরিষ্কার ছিল। মোল্লার গলা শুকিয়ে গেল, বিরিয়ানির স্বাদ উধাও হয়ে গেল। এখন তাকে ডাক্তার হতে হবে। মোল্লা মাথার ঘোড়া ছোটালেন। তিনি বললেন, জাহাপনা, নিশ্চিন্ত থাকুন। রোগ যখন রুহানি তখন চিকিৎসাও রুহানিই হবে। তবে এতে সময় লাগবে, আর আমার কিছু বিশেষ জিনিসের প্রয়োজন হবে। উজির কড়া সুরে জিজ্ঞাসা করলেন, কেমন জিনিস? মোল্লা এক লম্বা লিস্ট বানাতে শুরু করলেন, কেবল সময় আর সুবিধা আদায় করার জন্য। জি, আমার কোহকাফের পাহাড়ের শিকড় বাকড় চাই, যা মিলবে না। ৪০ দিন পুরনো জ্যোৎস্নার নির্যাস চাই, যা হয় না। আর ওই গাধাকে, অর্থাৎ শাহজাদার ভাইকে খুশি রাখতে হবে, কারণ ভাই যদি বিষণ্ণ হয় তবে শাহজাদা সুস্থ হবেন না। সুলতান মঞ্জুর করে নিলেন। পরের কয়েকদিন মোল্লার জীবন কোনো বাদশার চেয়ে কম ছিল না। তিনি সারাদিন মহলের বাগানে ঘুরে বেড়াতেন, চাকরদের দিয়ে পা টেপাতেন, আর গাধাকে শাহী আঙুর খাওয়াতেন। গাধাও এখন বিগড়ে গিয়েছিল। সে সাধারণ ঘাস খেতে মানা করে দিয়েছিল। তার এখন বাদাম আর পেস্তার হালুয়া চাই। একদিন তো সীমা ছাড়িয়ে গেল যখন গাধা উজিরের বাগানের সবচেয়ে দামি গোলাপ গাছগুলো চিবিয়ে খেল। উজির রাগে অগ্নিশর্মা হয়ে সুলতানের কাছে গেলেন, কিন্তু মোল্লা সেখানেও বাজি মারলেন। মোল্লা বললেন, উজির সাহেব, শুকুর মানান যে গাধা কাঁটাযুক্ত গোলাপ খেয়েছে, এর মানে হল সে শাহজাদার পথের কাঁটা নিজের ওপর তুলে নিচ্ছে। এ তো কুরবানি। উজির অপ্রস্তুত হয়ে ফিরে গেলেন। কিন্তু আসল বিপদ এখনও আসা বাকি ছিল। শাহজাদা সালিম, শাহজাদার নাম, ওই চকচকে পাথরটাকে নিয়ে খুব বেশি আসক্ত হয়ে পড়েছিলেন। তিনি বিশ্বাস করতেন ওই পাথরের ভবিষ্যৎ দেখার শক্তি আছে। এক সন্ধ্যায় শাহজাদা মোল্লার কাছে এসে বললেন, হজরত, আজ পাথরটা আমার সঙ্গে কথা বলেছে। মোল্লা সতর্ক হয়ে গেলেন। কি বলল পাথর সরকার? শাহজাদা বললেন, পাথর বলল মহলে কোনো গাদ্দার আছে, আর ওই গাদ্দার আজ রাতে শাহী খাজানায় চুরি করবে। মোল্লার ঘাম ছুটে গেল। এটা শাহজাদার পাগলামি ছিল, কিন্তু যদি ঘটনাক্রমে কিছু হয়ে যায় তবে বিপদ মোল্লার ওপর আসবে। মোল্লা কথা সামলানোর চেষ্টা করলেন। হুজুর, পাথর মাঝে মধ্যে ধাঁধার ছলে কথা বলে, হয়তো ওর মানে ছিল যে আমাদের নিজের ঘুমের চুরি হওয়া থেকে বাঁচানো উচিত। শাহজাদা জেদ ধরলেন, না, আমরা আজ রাতে পাহারা দেব, আপনি, আমি আর ভাই গাধা। মোল্লা ফেসে গেলেন। রাতের অন্ধকারে মহলের অলিগলিতে ঘোরা বিপদমুক্ত ছিল না, কিন্তু শাহজাদার কথা ফেলাও মুশকিল ছিল। মাঝরাতে এক অদ্ভুত দল মহলের করিডরে টহল দিচ্ছিল। আগে আগে শাহজাদা খোলা তলোয়ার হাতে, পেছনে মোল্লা নাসিরুদ্দিন হাই তুলতে তুলতে, আর তাদের পেছনে গাধা, যার পায়ে আওয়াজ না হয় তাই কাপড় বাঁধা হয়েছিল। তারা শাহী খাজানার কাছে পৌঁছালেন। সেখানে দুজন শান্ত্রী পাহারা দিচ্ছিল। শাহজাদা তাদের সরে যাওয়ার আদেশ দিলেন। শান্ত্রিকা শাহজাদাকে দেখে ভয় পেয়ে সরে গেল। শাহজাদা দরজায় কান পেতে শুনতে লাগলেন। নিস্তব্ধতা ছিল। মোল্লা ধীরে ধীরে বললেন, সরকার, মনে হয় চোর আজ ছুটিতে আছে, চলুন ঘুমোতে যাই। তখনই খাজানার ভেতর থেকে এক হালকা আওয়াজ এলো, খটখট। মোল্লার ঘুম উড়ে গেল। সত্যিই কি ভেতরে কেউ ছিল, নাকি এটা শাহজাদার ভ্রম ছিল, নাকি ইঁদুর? শাহজাদা মোল্লার দিকে তাকালেন আর ফিসফিস করে বললেন, দেখলেন, পাথর কখনো মিথ্যে বলে না। শাহজাদা খাজানার ভারী দরজা ধীরে ধীরে ঠেললেন। দরজা খোলা ছিল, এটা অসম্ভব ছিল। শাহী খাজানা সবসময় বন্ধ থাকত, এর মানে ভেতরে কেউ ছিল। শাহজাদা আর মোল্লা টিপে টিপে ভেতরে ঢুকলেন। ভেতরে অন্ধকার ছিল, কেবল এক কোণে একটা হালকা আলো ছিল। সেখানে এক লোক শাহী সিন্দুকের সঙ্গে কারসাজি করছিল। ওই লোকটা কালো পোশাকে ছিল আর মুখ ঢাকা ছিল। মোল্লা ভাবলেন যে এখন পালানোই ভালো, এই কেস খুব সিরিয়াস। কিন্তু গাধা সব বিগড়ে দিল। খাজানার ভেতরের ঠান্ডা হাওয়া হয়তো গাধার সহ্য হল না, অথবা ওই চোরের গন্ধ তার পছন্দ হল না। গাধা সেটাই করল যা সে সবচেয়ে ভালো করতে পারে। সে সজোরে ডেকে উঠল। আওয়াজ প্রতিধ্বনিত হল। চোর ঘুরে তাকাল। শাহজাদা চিল্লি উঠলেন, ধরো গাদ্দারকে, আর তলোয়ার নিয়ে দৌড়ালেন। চোর খুব চটপটে ছিল। সে পাশে রাখা এক ভারী ফুলদানি শাহজাদার দিকে ছুঁড়ে মারল। শাহজাদা বেঁচে গেলেন, কিন্তু ফুলদানিটা সরাসরি মোল্লার মাথায় গিয়ে লাগল। মোল্লা রেগে গেল। সে ক্ষেপে গিয়ে দৌড়াল আর সরাসরি চোরের ওপর গিয়ে পড়ল। চোরের ভারসাম্য বিগড়ে গেল আর সে পড়ে গেল। শোরগোল শুনে পাহারাদার আর স্বয়ং উজির সেখানে পৌঁছে গেলেন। মশাল জ্বালানো হল। চোরকে ধরে ফেলা হল। যখন চোরের মুখ থেকে নেকাব সরানো হল তখন সবাই স্তব্ধ হয়ে গেল। সে অন্য কেউ নয়, বরং শাহী হাকিমের সহকারী ছিল, আর তার পকেট থেকে উজিরের ব্যক্তিগত সিলমোহর পাওয়া গেল। উজির মির্জা গালিবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই সহকারী উজিরের খাস লোক ছিল। উজির কি খাজানায় চুরি করাচ্ছিলেন, নাকি এটা অন্য কোনো ষড়যন্ত্র ছিল? সুলতানও ঘুম থেকে উঠে সেখানে চলে এলেন। পরিস্থিতি অত্যন্ত টানটান হয়ে গেল। শাহজাদা গর্বের সঙ্গে পাথরটা ওপরে তুললেন আর বললেন, দেখুন আব্বু, আমি আর মুল্লাজি আর আমার ভাই গাধা মিলে গাদ্দারকে ধরে ফেলেছি। সুলতান উজিরের দিকে সন্দেহের চোখে তাকালেন। উজির আমতা আমতা করে বললেন, জাহাপনা,
এটা ষড়যন্ত্র, মোল্লা একে ফাঁসিয়েছে। মোল্লা নাসিরুদ্দিন সুযোগের সদ্ব্যবহার করলেন। তিনি জানতেন এটাই আঘাত করার সঠিক সময়। তিনি এক গম্ভীর মুদ্রা নিলেন আর গাধার কাছে গিয়ে তার কানে কিছু বিড়বিড় করার নাটক করলেন। তারপর তিনি সুলতানের দিকে ঘুরলেন আর বললেন, জাহাপনা, এই গাধা? উফ, ক্ষমা করবেন, শাহজাদার ভাই বলছেন যে এটা তো স্রেফ শুরু। এই ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে। আর এই পাথর আসলে সত্যের আয়না। উজির সাহেব এই পাথরকে এজন্য ভয় পেতেন কারণ এটাও রহস্য ফাঁস করতে পারে। উজির মোল্লাকে কাঁচা চিবিয়ে খেতে চাইলেন, কিন্তু সুলতান, যিনি নিজের ছেলের বীরত্ব আর মোল্লার ভবিষ্যৎবাণী যা তুক্কে লেগে সত্যি হয়ে গিয়েছিল দেখে মুগ্ধ ছিলেন, তিনি উজিরকে গৃহবন্দী করার আদেশ দিয়ে দিলেন। সেই রাতে মোল্লা নাসিরুদ্দিন মহলের হিরো হয়ে গেলেন। শাহজাদার পাগলামিকে এখন দিব্য দৃষ্টি মনে করা হতে লাগল। আর গাধাকে শাহী রক্ষকের উপাধি দেওয়া হলো, আর তার গলায় সোনার পট্টা বাঁধা হলো। কিন্তু মোল্লা খুশি ছিলেন না। তিনি জানতেন উজির একজন পোড়া খাওয়া খেলোয়াড়, সে তো সহজে হার মানবে না, আর ওই সহকারী নিশ্চয়ই কিছু উগরে দেবে। মোল্লা নিজের কামরায় ফিরে এলেন আর বিছানায় লুটিয়ে পড়লেন। তিনি গাধার দিকে তাকালেন, যে এখন মখমলের গদিতে ঘুমোচ্ছিল। দেখছিস ফিলোজফার, একটা মিথ্যে লোকানোর জন্য কত মিথ্যে বলতে হচ্ছে। এখন আমরা ডাকাতদের হাত থেকে তো বেঁচে গেলাম, কিন্তু দরবানের রাজনীতি ডাকাতদের চেয়েও বিপজ্জনক। ওখানে শুধু ঘাড় কাটা যায়, এখানে তো মানুষের ছাল ছাড়িয়ে নেওয়া হয়। পরের দিন সকালে এক নতুন বিপদ মোল্লার অপেক্ষা করছিল। দরবার বসেছিল, শাহজাদা নিজের সিংহাসনে বসেছিলেন, গাধাকে পাশে বসিয়ে। সুলতান মোল্লাকে ডাকলেন আর এক ফরমান শোনালেন, মোল্লা নাসিরুদ্দিন, আপনার সেবায় খুশি হয়ে এবং যেহেতু উজিরে আজমের ওপর তদন্ত চলছে, আমরা আপনাকে অস্থায়ীভাবে শাহী উপদেষ্টা নিযুক্ত করছি। আজ থেকে রাজকার্য পরিচালনার সিদ্ধান্তে আপনার এবং সুলতান গাধার দিকে তাকিয়ে ইতস্তত করে বললেন, আপনার সাথীর পরামর্শ নেওয়া হবে। মোল্লার পায়ের তলা থেকে মাটি সরে গেল। উপদেষ্টা? তিনি রাজনীতির রও জানতেন না। তিনি তো শুধু জানতেন বউয়ের হাত থেকে কিভাবে বাঁচতে হয় আর পাওনাদারদের কিভাবে এড়াতে হয়। এখন তাকে সালতানাতের সিদ্ধান্ত নিতে হবে। প্রথম কেস সঙ্গে সঙ্গে সামনে এলো। প্রতিবেশী রাজ্য খোয়ারিজমের দূত এসেছিলেন। মামলা ছিল জল বন্টন নিয়ে। এটা এক খুব সংবেদনশীল বিষয় ছিল, জানিয়ে বছরের পর বছর ধরে উত্তেজনা চলছিল। দূত বললেন, যদি আমাদের দরিয়ার অর্ধেক জল না দেওয়া হয় তবে যুদ্ধ হবে। পুরো দরবার মোল্লার দিকে তাকিয়েছিল, সুলতান, শাহজাদা আর সেনাপতি। মোল্লা ঘাম মুছলেন। যদি তিনি ভুল সিদ্ধান্ত দেন তবে যুদ্ধ হবে, যদি সঠিক দেন তবে দেবেন কিভাবে? তিনি তো এটাও জানতেন না যে দরিয়া কোন দিকে ভয়। মোল্লা গাধার দিকে তাকালেন। গাধা এই সময় দরবারে সাজানো একটা ঝোপ খাওয়ার চেষ্টা করছিল। মোল্লার মাথায় এক বুদ্ধি এলো। তিনি নিজের মূর্খতাকেই হাতিয়ার বানাবেন। মোল্লা দূতের দিকে তাকিয়ে বললেন, জনাব, যুদ্ধের কথা পরে, আগে এটা বলুন আপনাদের মুলুকে গাধারা কি খায়? দূত অবাক হয়ে গেল। কি গাধা? আমরা এখানে জলের কথা বলছি আর আপনি গাধার কথা বলছেন? মোল্লা টেবিলে হাত মারলেন। এটাই তো সমস্যা। আপনারা জলকে মানুষের সমস্যা মনে করেন, জল তো জানোয়ারদেরও। আমার অর্থাৎ শাহজাদার ভাই গাধা বলছে যে মুলুক জানোয়ারদের তৃষ্ণা বোঝে না, তার জল চাওয়ার হক নেই। শাহজাদা তালি বাজালেন। একদম ঠিক, ভাই জিন্দাবাদ। দূতের মনে হলো তাকে অপমান করা হচ্ছে। সে রেগে বলল, এটা পাগলামি, আমরা সুলতানের সঙ্গে কথা বলতে এসেছি, এই তামাশা করতে নয়। মোল্লা ঝট করে বললেন, আপনি যুদ্ধের ধমকি দিচ্ছেন, ওটা তামাশা নয়। দেখুন, সিদ্ধান্ত এই যে আমরা আপনাকে জল দেব, কিন্তু এক শর্তে। আপনাকে ওই জল ওজন করে নিয়ে যেতে হবে। যতটা ওজন জলের হবে ততটাই সোনা আমাদের দিতে হবে। দরবারে নিস্তব্ধতা নেমে এলো। জল ওজন করা, এটা অসম্ভব ছিল। দূত হাসল। জলকে কিভাবে ওজন করা যায়? মোল্লা হেসে বললেন, যদি আপনি জল ওজন করতে না পারেন তবে তার বন্টন কিভাবে করবেন? যতক্ষণ না আপনারা জল ওজন করার তরিকা খুঁজে পাচ্ছেন ততক্ষণ দরিয়া আমাদের। এই যুক্তি এতই অর্থহীন অথচ এতটাই জটিল ছিল যে দূত নিরুত্তর হয়ে গেল। সে বুঝতে পারল না এটা দর্শন নাকি বোকামি। কিন্তু দরবারীরা ধন্য ধন্য করতে শুরু করল। সুলতানও মোল্লার এই অদ্ভুত কূটনীতিতে মুগ্ধ হলেন। যুদ্ধ আপাতত টলে গেল, কারণ দূতকে ওজন করার তরিকা খুঁজতে ফিরে যেতে হল। মোল্লার জয় জয়কার হয়ে গেল। কিন্তু মোল্লা জানতেন এই জয় সাময়িক। সন্ধ্যায় যখন মোল্লা নিজের কামরায় বিশ্রাম করছিলেন, এক দাসী এলো আর মোল্লার হাতে এক চিঠি দিল। মোল্লা চিঠি খুললেন। তাতে লেখা ছিল, জলের ওজন হয় না মোল্লা, কিন্তু রক্তের ওজন খুব বেশি হয়। হুঁশিয়ার থেকো, কালিয়া ডাকাত। মোল্লার চোখের সামনে অন্ধকার নেমে এলো। কালিয়া? সে তো জঙ্গলে পালিয়ে গিয়েছিল। সে এখানে মহল পর্যন্ত পৌঁছালো কিভাবে? সে কি শহরে চলে এসেছে? মোল্লা জানলা দিয়ে বাইরে উঁকি দিলেন। শাহী বাগানের অন্ধকার কোণে তিনি এক ছায়া দেখতে পেলেন। সেই বিশাল শরীর, সেই গোঁফ।
কালিয়া ডাকাত মহলের ভেতরে ছিল, সে হয়তো মহলের রক্ষীদের দলে মিশে গিয়েছিল। আর সবচেয়ে খারাপ ব্যাপার, মোল্লার কাছে এখন আর সেই জাদুকরি পাথরটা নেই যা দিয়ে তিনি তাকে ভয় দেখাতে পারেন। পাথর তো শাহজাদার কাছে ছিল, আর শাহজাদা সেটা নিজের প্রাণের চেয়ে বেশি আগলে রাখতেন। তখনই গাধা ডেকে উঠল। মোল্লা ফিরে তাকালেন। গাধা নিজের পিঠ চুলকাচ্ছিল, কিন্তু সে দেওয়ালে টাঙানো এক বিশাল মানচিত্র ফেলে দিয়েছিল। মানচিত্রের পেছনে দেওয়ালে এক গোপন দরজা দেখা গেল। মোল্লার হৃৎস্পন্দন বেড়ে গেল। এই কামরা, এই মহল, সব জায়গায় রহস্য ছিল। কালিয়া কি এই গোপন পথ দিয়েই এসেছিল? মোল্লা ওই গোপন দরজায় ধাক্কা দিলেন। ওটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। ভেতরে সিঁড়ি নিচের দিকে যাচ্ছিল, ঘুটঘুটে অন্ধকার। মোল্লার কৌতূহল আর ভয় তাকে হাতছানি দিল। তিনি এক মোমবাতি নিলেন আর গাধাকে ইশারা করলেন, চল ভাই ফিলোজফার, মনে হয় আজ রাতে আবার আমাদের মরণ দশা হতে চলেছে। যেমনই মোল্লা সিঁড়িতে প্রথম পা রাখতে যাবেন, পেছন থেকে শাহজাদা চলে এলো। আরে, আপনারা কোথায় যাচ্ছেন? ভাই কি কোনো নতুন গুহা খুঁজে পেয়েছে? মোল্লা শাহজাদাকে আটকানোর চেষ্টা করলেন। না হুজুর, এটা বিপজ্জনক হতে পারে। কিন্তু শাহজাদা কি আর সোনার পাত্র? যেখানে বিপদ সেখানেই তো মজা। শাহজাদা মোল্লাকে ছাড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। মোল্লা কপাল চাপড়ালেন। এখন তাকে এক পাগল শাহজাদা, এক জেদি গাধা আর এক অন্ধকার সুরঙ্গের সঙ্গে নিচে যেতে হবে, যেখানে বাইরে কালিয়া ডাকাত তার অপেক্ষা করছিল। আর এইভাবেই মোল্লা নাসিরুদ্দিনের বিপদ কমার বদলে পাতাল লোকের গভীরে নামতে লাগল। ওই সুরঙ্গের নিচে কি ছিল? পুরনো সুলতানদের ধনভাণ্ডার, নাকি কালিয়ার আস্তানা, নাকি অন্য কোনো ভয়ঙ্কর কিছু? তৃতীয় ভাগের শেষ এখানেই এক নতুন রহস্যের মুখে হয়। গল্প এখনও বাকি আছে, আর মূর্খতার আসল মুকুট কার মাথায় উঠবে তা এখনও ঠিক হওয়া বাকি। আসল মূর্খ কে? ডাকাত, ঠগ, নাকি গরিব মোল্লা নাসিরুদ্দিনের গাধা? মহলের দেওয়ালের পেছনে লুকিয়ে থাকা সেই গোপন দরজা এক এমন দুনিয়ার প্রবেশদ্বার ছিল যার কথা সমরখানদের নতুন প্রজন্ম ভুলে গিয়েছিল। সিঁড়িগুলো এতটাই সরু আর প্যাঁচানো ছিল যে মনে হচ্ছিল যেন কোনো বিশাল অজগরের অন্ত্রের ভেতরে নামা হচ্ছে। বাতাসে নোনতা গন্ধ, পুরনো ধুলো আর শতাব্দী ধরে চাপা থাকা রহস্যের ঘ্রাণ ছিল। মোল্লা নাসিরুদ্দিনের হাতে থাকা মোমবাতির শিখা কাঁপছিল, ঠিক যেমন মোল্লার বুক। তার পেছনে শাহজাদা সেলিম খুব উৎসাহের সঙ্গে হাঁটছিলেন, যেন তিনি কোনো পিকনিকে যাচ্ছেন। আর সবার পেছনে মোল্লার গাধা ফিলোজফার, যে প্রতি দ্বিতীয় সিঁড়িতে থেমে শুকে দেখছিল এখানেও কোনো শাহী খাবার লুকিয়ে আছে কিনা। মোল্লার অবস্থা কাহিল ছিল। একদিকে কালিয়া ডাকাতের হুমকির চিঠি তার পকেটে আগুনের মতো পুড়ছিল, আর অন্যদিকে এই পাগল শাহজাদা তাকে পাতাল লোকে নিয়ে যাচ্ছিলেন। মোল্লা পেছনে ফিরে তাকালেন আর শাহজাদাকে বললেন, হুজুর, গুস্তাখি মাফ করবেন, কিন্তু শাহী ওয়ারিশ কি এটা বলেননি আমরা যাচ্ছি কোথায়? আমার তো মনে হচ্ছে আমরা সরাসরি জাহান্নামের দরজায় টোকা দিতে যাচ্ছি। শাহজাদা নিজের পকেট থেকে সেই চকচকে পাথরটা বের করলেন, সেটাকে চুমু খেলেন আর ফিসফিস করে বললেন, মোল্লাজি, ভয় পাবেন না। পাথর বলছে নিচে সত্যের কামরা আছে, ওখানে আমার পূর্বপুরুষরা কিছু লুকিয়েছিলেন। আর তাছাড়া জামান ভাই সাথে আছেন, তো ভয় কিসের? মোল্লা মনে মনে নিজের কপাল চাপড়ালেন। হ্যাঁ, একদম। যখন বিপদ আসবে তখন এই গাধা ডেকে শত্রুদের কান ফাটিয়ে দেবে, এই আশা বাকি আছে। তারা নিচে নামতে লাগলেন। প্রায় ১০০ সিঁড়ি নামার পর তারা এক বিশাল ভূগর্ভস্থ কক্ষে পৌঁছালেন। এই জায়গাটা মহলের ঠিক নিচেই ছিল, কিন্তু এর গঠন ওপরের দুনিয়া থেকে একদম আলাদা ছিল। এখানকার দেওয়ালে অদ্ভুত সব ছড়ি আঁকা ছিল, অর্ধেক মানুষ আর অর্ধেক জানোয়ারের মতন জীব, উড়ন্ত সাপ আর জ্বলন্ত শহর। এটা পুরনো পারস্যের আমলের কোনো গোপন ঘর ছিল। হঠাৎ গাধা থেমে গেল, তার কান খাড়া হয়ে গেল। মোল্লাও নিজের নিঃশ্বাস বন্ধ করে নিলেন। নিস্তব্ধতার মধ্যে কোথাও থেকে জল পড়ার শব্দ আসছিল, টপ টপ। কিন্তু তার সাথে আরেকটা আওয়াজ ছিল, ফিসফাস কথা বলার আওয়াজ। মোল্লা মোমবাতি নিভিয়ে দিলেন। অন্ধকার নেমে এলো। শাহজাদা চিৎকার করতে যাবেন, তখনই মোল্লা তৎক্ষণাৎ তার মুখ বন্ধ করে দিলেন আর কানে কানে বললেন, সরকার, চুপ। মনে হচ্ছে সত্যের কামরায় আগে থেকেই কিছু মিথ্যে লুকিয়ে বসে আছে। তারা এক বড় পাথরের থামের পেছনে লুকিয়ে পড়লেন। কিছুটা দূরে এক মশাল জ্বলছিল। মশালের আলোয় ৩টে ছায়া দেওয়ালে নাচছিল। মোল্লা চোখ কুঁচকে দেখলেন, তাদের মধ্যে একটা ছায়া ছিল বিশাল দানবের মতো, আর তার কণ্ঠস্বর খুব চেনা ছিল। ওরে ও নবাব, নকশা তো ঠিক ছিল তো? আমরা ৩ ঘণ্টা ধরে এখানে ঘুরে বেড়াচ্ছি, ওই খাজানা কোথায়? এই কণ্ঠস্বর কালিয়া ডাকাতের ছিল। মোল্লার সন্দেহ সঠিক হয়েছিল, কালিয়া মহলের ভেতরেই ছিল। কিন্তু সে নবাব কাকে বলছিল?
দ্বিতীয় ছায়া উত্তর দিল এক সরু আর ধূর্ত গলায়, সবুর কর কালিয়া, এটা শাহী গোলক ধাঁধা। আমার পরদাদা বলেছিলেন যে উজিরের খানদান এখানেই তাদের সোনা লোকাত, শুধু ওই চিহ্নটা খুঁজতে হবে। মোল্লা মন দিয়ে দেখলেন ওই দ্বিতীয় লোকটা অন্য কেউ নয়, বরং মহলেরই এক পুরনো রাঁধুনি ছিল, যাকে মোল্লা প্রায় উজির মির্জা গালিবের সাথে কানাকানি করতে দেখেছিলেন। মানে পরিষ্কার ছিল, উজির জেলে থেকেও নিজের খেলা খেলছেন, তিনি কালিয়াকে ঘুঁটি বানিয়েছেন। আর তৃতীয় ছায়া, ওটা ছিল ছোট আর রোগা পাতমা, সে বারবার নিজের নকল গোঁফ ঠিক করছিল। মোল্লার চোখ কপালে উঠল, ওটা চতুরচন্দ ছিল, সেই ঠগ যে জঙ্গল থেকে পালিয়ে গিয়েছিল, এখন কালিয়া আর উজিরের লোকের সাথে হাত মিলিয়েছে। ইয়া খোদা, মোল্লা ভাবলেন সব বিষাক্ত সাপ এক গর্তেই জমা হয়েছে, আর আমি এখানে একটা গাধার একটা পাগলের সাথে ফেসে গিয়েছি। শাহজাদা ওদের দেখে নিয়েছিলেন, কিন্তু ভয় পাওয়ার বদলে শাহজাদার চোখে চমক খেলে গেল। তিনি মোল্লার হাত সরিয়ে ফিসফিস করে বললেন, মোল্লাজি দেখুন, দুশ্মন মিলে গিয়েছে। পাথর বলেছিল না, এবার আমরা আক্রমণ করব। মোল্লা শাহজাদার কুর্তার কোণা ধরে মিনতি করলেন, না সরকার, এটা আক্রমণের সময় নয়। ওরা তিনজন, ওদের কাছে হাতিয়ার আছে, আমাদের কাছে কি আছে? একটা মোমবাতি, একটা পাথর আর একটা গাধা। কিন্তু শাহজাদা সেলিম নিজের দুনিয়ায় ছিলেন। তিনি ভাবলেন এটা কোনো শাহী খেলা চলছে। শাহজাদা খাম্বার পেছন থেকে বেরিয়ে এলেন। কালিয়া, চতুরচন্দ আর রাঁধুনি হতভম্ব হয়ে গেল। তারা আশা করেনি যে এখানে কেউ থাকবে। কালিয়া মশাল তুলল আর শাহজাদাকে দেখল। তারপর তার নজর গাধার ওপর পড়ল, আর তারপর খাম্বার পেছনে লুকিয়ে থাকা মোল্লার ওপর। কালিয়ার মুখে এক ক্রূর হাসি ছড়িয়ে পড়ল। আরে ওয়াহ, শিকার নিজেই শিকারীর কাছে চলে এসেছে, আর দেখই না, সেই বুড়ো জাদুকরও এখানেই আছে। চতুরচন্দ নিজের নকল গোঁফ ঠিক করল আর বলল, সর্দার, আজ তো লটারি লেগে গিয়েছে, শাহজাদাও আছে, মানে মুক্তিপণও মিলবে। আর ওই পাথরও এখনও শাহজাদার হাতে আছে। কালিয়া নিজের ভারী গণাশা কাঁধে রাখল আর ধীরে ধীরে এগিয়ে এলো। খুব ছুটিয়েছিস বুড়ো, জঙ্গলে জিনের গল্প শুনিয়ে বোকা বানিয়েছিস। এখন এখানে কোন জিন বানাবি? এখানে তো ওপর থেকে নিচ পর্যন্ত পাথর আর পাথর। মোল্লা খাম্বার পেছন থেকে বেরিয়ে এলেন। পালানোর কোনো পথ ছিল না, পেছনে সিঁড়ি অনেক দূরে ছিল। মোল্লা নিজের পুরনো কৌশল কথার মায়াজাল আভার বুনতে শুরু করলেন। তিনি হাসতে লাগলেন, জোরে জোরে হাসতে লাগলেন, এত জোরে যে গুহার ছাদ থেকে বাদুর উড়ে গেল। কালিয়া থমকে গেল। কেন হাসছিস রে? মৃত্যু সামনে দেখে কি পাগল হয়ে গেলি? মোল্লা হাসি থামিয়ে মুখে এক অত্যন্ত গম্ভীর আর ভয়ঙ্কর ভাব আনলেন। তিনি কালিয়ার চোখে চোখ রেখে বললেন, আরে মূর্খ কালিয়া, তোর কি মনে হয়েছে আমরা এখানে লুকোতে এসেছি? আমরা তো তোকেই খুঁজছিলাম, আর ভাগ্যিস তুই এসে গেলি, নইলে আমাদের বলি অপূর্ণ থেকে যেত। বলি? চতুরচন্দ জিজ্ঞাসা করল, কেমন বলি? মোল্লা গাধার দিকে ইশারা করলেন। গাধা তখন একটা পুরনো মূর্তির পা চাটছিল। দেখো এই জানোয়ারটাকে, এ কোনো সাধারণ গাধা নয়। তোমরা জানো না, জঙ্গলে এ তোমাদের পাথর বানিয়ে দিয়েছিল? সেটা তো আমি মন্ত্র পড়ে তোমাদের বাঁচিয়ে দিলাম। এখন এই গাধা ক্ষুধার্ত, আর এ ঘাস খায় না, এ পাপীদের রুহ খায়। মোল্লা নিজের গলার স্বর ভারী করলেন আর প্রতিধ্বনির ফায়দা তুলে চিল্লিয়ে বললেন, এ জামাল ভাই, দেখো তোমার খাবার এসে গিয়েছে। কাকতলীয়ভাবে সেই মুহূর্তেই গাধার মূর্তির পায়ে লেগে থাকা শ্যাওলার স্বাদ পছন্দ হল না, আর সে জোরে মাথা ঝাঁকিয়ে এক অদ্ভুত আওয়াজ করল, ফুরুত, ঢেকুর। গুহার প্রতিধ্বনি সেই ডাককে কোনো রাক্ষসের চিৎকারে বদলে দিল। রাধুনি, যে দুর্বল হৃদয়ের ছিল, কাঁপতে লাগল। কালিয়া ভাই, এই জায়গাটা ঠিক মনে হচ্ছে না, চলো ফিরে যাই। কিন্তু চতুরচন্দ চালাক ছিল, সে মোল্লার চালগুলো এখন বুঝতে শুরু করেছিল। সে কালিয়ার কানে কানে বলল, সর্দার, ভয় পাবেন না, এই বুড়ো আবার গুল দিচ্ছে। যদি গাধার রুখ খেত, তবে সবার আগে এই রাধুনিকে খেত যে স্নান করে না। এসব নাটক, পাথর ছিনিয়ে নিন। কালিয়ার মনে পড়ল আগেরবার কিভাবে তাকে বোকা বানানো হয়েছিল। তার রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। এখন তোর গল্প আর চলবে না মোল্লা। কালিয়া ঝাঁপিয়ে পড়ল। শাহজাদা মাঝখানে এসে নিজের কাঠের তলোয়ার আটকালেন। খবরদার, আমার উজিরের গায়ে হাত দিলে। কালিয়া এক ঝটকায় শাহজাদার তলোয়ার দূরে ছুড়ে দিল, আর শাহজাদাকে ঘাড় ধরে শূন্যে তুলে নিল। পাথরটা দিয়ে দে ছোকরা, নয়তো তোর মগজ এক্ষুনি বের করে নেব। শাহজাদা ছটফট করতে লাগলেন। মোল্লার শ্বাস আটকে গেল। এখন রসিকতার সময় শেষ হয়ে গিয়েছিল। শাহজাদার জীবন বিপন্ন ছিল। মোল্লা এদিক ওদিক তাকালেন। পাশেই মাটিতে কিছু পুরনো মটকা পড়েছিল। মোল্লা একটা মটকা তুললেন আর পুরো শক্তি দিয়ে কালিয়ার মাথায় মারলেন। ঠাড়াম! মটকা ভেঙে গেল। কিন্তু কালিয়ার মাথা হয়তো লোহার তৈরি ছিল, তার কিছুই হল না। শুধু মটকায় থাকা কিছুটা আটা তার মুখে পড়ে গেল।
এখন কালিয়াকে ভূতের মতো দেখাচ্ছিল। সে শাহজাদাকে ছাড়ল আর মোল্লার দিকে এগোল। এখন তুই শেষ বুড়ো। তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। মটকায় যে আটা ছিল তা খুব পুরনো ছিল, হয়তো ১০০ বছরের পুরনো, আর তাতে বিশেষ ধরনের পোকা বা মশলা ছিল। যেমনই সেই আটা কালিয়া আর পাশে দাঁড়িয়ে থাকা গাধার নাকে গেল, এক সজোরে হাঁচি এলো। কিন্তু এই হাঁচি কালিয়ার ছিল না, এটা ছিল গাধার। গাধা এত জোরে হাঁচল যে তার মুখ থেকে বেরোনো লালা আর বাতাসের চাপে সামনে জ্বলতে থাকা মশাল নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার, আর তারপর শুরু হলো আসল নাটক। অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। ধরো ধরো, চতুরচন্দ চিল্লিয়ে উঠল। কাকে ধরব? এটা আমার গা রে বেকুব। কালিয়া গর্জে উঠল, আমার লেজ ছাড়ো। এটা মোল্লা নয়, হয়তো গাধা ভাবছিল, কারণ কেউ গাধার লেজ ধরে ফেলেছিল। গাধা নিজের পেছনের পা দিয়ে দুলত্তি ঝাড়ল। ধাড়াম আওয়াজ এলো, যেন কোনো ভারী বস্তা পড়েছে। হায় আমার কোমর! এটা রাধুনী ছিল। মোল্লা অন্ধকারে শাহজাদার হাত হাতড়ালেন। সরকার, এদিকে আসুন, দেওয়াল ধরে ধরে চলুন। শাহজাদা এখনও জোশে ছিলেন। না মোল্লাজি, আমি পালাবো না, আমি আর ভাই লড়ব। মোল্লা জোর করে শাহজাদাকে টানলেন। আরে ভাইকে লড়তে দিন, আমরা কৌশলগত পিছু হটব। তারা অন্ধকারে একটা অলিন্দের দিকে দৌড়ালেন, কিন্তু এটা গোলকধাঁধা ছিল। তারা যে অলিন্দে ঢোকলেন তা ঢালু ছিল। তারা দৌড়াচ্ছিলেন না, বরং পিছলে যাচ্ছিলেন। ইয়া আল্লাহ, ব্রেক লাগাও! মোল্লা চিল্লিয়ে উঠলেন, কিন্তু ঢাল খুব খাড়া ছিল। মোল্লা, শাহজাদা আর তাদের পেছনে পিছলে আসা গাধা তিনজন একটা লম্বা স্লাইডের মতো নিচে পড়ে গেলেন। অনেক নিচে গিয়ে তারা একটা স্তূপের ওপর পড়লেন। এই স্তূপ মখমলের কাপড় আর পুরনো কার্পেটের ছিল। ভাগ্যিস হাড়গোড় ভাঙেনি। মোল্লা পকেট থেকে চকমকি পাথর বের করে একটা ছোট্ট স্ফুলিঙ্গ জ্বালালেন আর মোমবাতির রসন করলেন। যখন আলো ছড়ালো, তখন তাদের মুখ হাঁ হয়ে গেল। তারা যে ঘরে পড়েছিলেন তা সাধারণ কোনো তয়খানা ছিল না, ওটা শাহী খাজানাও ছিল না, ওটা অন্য কিছুই ছিল। ঘরের মাঝখানে একটা বিশাল কাঁচের চেম্বার ছিল, যার ভেতরে জল ভরা ছিল, আর ওই জলে অদ্ভুত সব মেশিন রাখা ছিল। দেওয়ালে গিয়ার, লিভার আর পাইপ লাগানো ছিল। এটা কোনো পুরনো বিজ্ঞানীর পরীক্ষাগার মনে হচ্ছিল। শাহজাদা কাপড়ের স্তূপ থেকে বেরিয়ে বললেন, ওয়া মোল্লাজি, আমরা তো জাদুকরের বাড়িতে চলে এসেছি। গাধা উঠল আর সে সবার আগে পাশে রাখা একটা পুরনো ম্যাপ খেতে শুরু করল। মোল্লা মন দিয়ে দেখলেন। ঘরের এক কোণে একটা বড় ধাতব দরজা ছিল, যার উপর একটা খাঁজ কাটা ছিল। ওই খাঁজটা ঠিক সেই আকারের ছিল যেমনটা শাহজাদার কাছে থাকা পাথরটা। মোল্লার মাথায় বিদ্যুতের মতো বুদ্ধি খেলল। শাহজাদা, ওই পাথর কোনো জাদুকরি চোখ নয়, ওটা পাথর নয়, ওটাই দরজার চাবি। শাহজাদা পাথরটা দেখলেন। চাবি? কিন্তু পাথর তো বলেছিল ওটা হৃদয়। হ্যাঁ হ্যাঁ, এই ঘরের হৃদয়, মোল্লা বোঝালেন। যদি আমরা এটা ওখানে লাগিয়ে দিই, তবে হয়তো এখান থেকে বেরোনোর রাস্তা খুলে যাবে। তখনই ওপর থেকে ঢালের রাস্তা দিয়ে আওয়াজ আসতে লাগল। কালিয়া আর তার সাথীরাও ওই রাস্তায় পিছলে আসছিল। ধরো, ওরা নিচে গিয়েছে! মোল্লা চিল্লিয়ে বললেন। সরকার, জলদি পাথর ওই খাজে লাগান। শাহজাদা দৌড়ালেন। তিনি কাপা হাতে পাথরটা দরজার খাজে ফিট করলেন। ক্লিক! পাথর সেট হয়ে গেল। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর দেওয়াল কাঁপকে লাগল। মেঝের নিচ থেকে ঘড়ঘড় শব্দ আসতে লাগল। ওই বিশাল ধাতব দরজা খুলল না, বরং ঘরের অন্যদিকের দেওয়াল সরতে লাগল। আর দেওয়ালের পেছনে কি ছিল? সেখানে সোনা ছিল না, হিরে ছিল না, সেখানে ছিল জল, অজস্র জল। এই ঘরটা জারাফশা নদীর ঠিক নিচে তৈরি হয়েছিল, আর এই কলকবজা হয়তো নদীর জল মহলে আনার বা বন্যা রোখার জন্য ছিল। কিন্তু যেমনই দেওয়াল সরল, জলের এক তেজ ধারা ঘরে ঢুকতে লাগল। বন্যা, পালাও! মোল্লা চিল্লিয়ে উঠলেন। তখনই কালিয়া, চতুরচন্দ আর রাধুনীয় ঘোরে ধরাম করে এসে পড়ল। তারা দেখল জল দ্রুতগতিতে ভরছে। কালিয়া এখন মোল্লাকে মারার কথা ভাবছিল না, সে বাঁচার কথা ভাবছিল। এটা কি করলি বুড়ো? কালিয়া চিল্লিয়ে উঠল। ঘরে হুড়োহুড়ি পড়ে গেল। জল হাঁটু পর্যন্ত চলে এলো। গাধা জল দেখে খুশি হল, কারণ তার জল তেষ্টা পেয়েছিল। কিন্তু যখন জল পিঠ পর্যন্ত এলো, তখন সেও ঘাবড়ে গেল। মোল্লা দেখলেন যে দরজায় পাথর লাগানো হয়েছিল, তার ওপরে একটা সিঁড়ি ছিল, যা ছাদের দিকে যাচ্ছিল। মোল্লা শাহজাদাকে সিঁড়ির দিকে ধাক্কা দিলেন। শাহজাদা সিঁড়িতে চড়ে গেলেন। মোল্লা গাধাকে ঠেলার চেষ্টা করলেন। চড়ে যা ফিলোসফার, আজ নয় তো কখনো নয়। গাধা যে সাধারণত 1 ইঞ্চি নড়ে না, জলের ভয়ে অদ্ভুত ক্ষিপ্রতা দেখালো, আর সিঁড়িতে নিজের সামনের পা রেখে দিল। মোল্লা তাকে পেছন থেকে ধাক্কা দিলেন। নিচে কালিয়া আর চতুরচন্দ জল থেকে বাঁচার জন্য ওই সিঁড়ির দিকে লপকে এলো। সরে যা, আগে আমরা চড়ব। কালিয়া মোল্লার পা ধরে ফেলল। মোল্লা নিচে দেখলেন। কালিয়ার মুখ ভয়ঙ্কর দেখাচ্ছিল। মোল্লা বললেন, আরে কালিয়া ভাই, ওপরে জায়গা নেই, তুমি নিচে সাঁতার শেখো। আর মোল্লা নিজের অন্য পায়ের জুতো খুলে কালিয়ার মুখে মারলেন। কালিয়ার হাত ছুটে গেল, আর সে জলে পড়ে গেল। চতুরচন্দ বুদ্ধিমানী দেখালো। সে সিঁড়ির বদলে একটা ভাসমান কাঠের সিন্দুকের উপর চড়ে বসল।
মোল্লা শাহজাদা আর গাধা অনেক কষ্টে সিঁড়ি বেয়ে উপরের এক অলিন্দে পৌঁছালেন। এই অলিন্দ শুকনো ছিল। নিচের ঘর এখন পুরো জলে ভরে গিয়েছিল। কালিয়া আর তার সাথীরা এখন জলে হাবুডুবু খাচ্ছিল। মোল্লা নিচে উকি দিলেন আর চিল্লিয়ে বললেন, ঘাবড়াবেন না সর্দার, জল ওজন করার তরিকা মিলে গিয়েছে, তোমরা ওখানেই থাকো, আমি ওপর থেকে দড়ি ফেলছি, সামনের বছর। তারা এগিয়ে গেলেন। এই রাস্তা তাদের সরাসরি মহলের দরবার হলের পেছনে নিয়ে এলো। যখন তারা বাইরে বেরোলেন তখন সকাল হয়ে গিয়েছিল। তারা ভেজা ছিলেন, নোংরা ছিলেন আর ক্লান্ত ছিলেন। কিন্তু দরবারে এক আলাদা দৃশ্য ছিল। সুলতান নিজের সিংহাসনে বসেছিলেন, কিন্তু তার হাত বাঁধা ছিল, আর সিংহাসনের পাশে উজির মির্জা গালিব দাঁড়িয়েছিলেন, হাতে নগ্ন তলোয়ার নিয়ে। দরবারে উজিরের অনুগত সৈন্যদের কবজা ছিল। এটা ছিল কু বা তাখাতে পালাট। উজির রাতে সুযোগ নিয়ে মহল কবজা করে নিয়েছিলেন। তিনি রটিয়ে দিয়েছিলেন যে সুলতান নিজের পাগল ছেলের শোকে রাজকার্য ছেড়ে দিয়েছেন। মোল্লা, শাহজাদা আর গাধা এক গোপন দরজা দিয়ে সরাসরি দরবারের মাঝখানে বেরোলেন। সবার নজর তাদের ওপর স্থির হয়ে গেল। উজির তাদের দেখল আর জোরে হাসল। লো, এসে গিয়েছে আমাদের জাদুকরী উপদেষ্টা, আর দেখো আমাদের পাগল শাহজাদাও কাদা মেখে ফিরে এসেছে। সুলতান অসহায়ভাবে দেখলেন। মোল্লা, পালিয়ে যাও, এই গদ্দার তোমাদের মেরে ফেলবে। শাহজাদা দেখলেন তার পিতা বন্দী, তার রক্ত টকবক করে উঠল। আমার পিতাকে ছেড়ে দাও গালেব! শাহজাদা চিল্লিয়ে উঠলেন। উজির ব্যঙ্গ করে বলল, বাচ্চারা বড়দের মাঝখানে কথা বলে না, আর তোমার ওই পাথরটা কোথায়, ওই জাদুকরি পাথর? শাহজাদা পকেট হাতড়ালেন। পাথর গায়েব? আরে, পাথর তো নিচে মেশিনে রয়ে গিয়েছে। শাহজাদা মোল্লার দিকে তাকালেন। মোল্লার মাথা কাজ করা বন্ধ করে দিল। পাথর চাবি ছাড়া নিচের জল থামবে না, আর যদি জল না থামে তবে মহলের ভিত। তখনই মোল্লা মেঝের নিচে হালকা কম্পন অনুভব করলেন। ঘুর ঘুর ঘুর। মোল্লা বুঝে গেলেন নিচে ভরা জল এখন নিজের রাস্তা বানাচ্ছে। উজির সৈন্যদের আদেশ দিলেন, গ্রেপ্তার করো এদের, আর এই গাধাকাকে কেটে আজ ভোজের আয়োজন করো। সৈন্যরা এগিয়ে এলো। মোল্লার শাহজাদা নিরস্ত্র ছিলেন। গাধা ক্লান্ত ছিল। মোল্লা ভাবলেন হয়তো এটাই শেষ। নাসিরুদ্দিন, তোর কাহিনী এখানেই খতম। কিন্তু তখনই চতুর্চন্দ যে কোনোভাবে জল থেকে বেরিয়ে অন্য কোনো পথে সেখানে পৌঁছে গিয়েছিল, দরবারের ঝরকা থেকে লাফ দিয়ে নিচে এলো। সে ভেজা ছিল আর কাঁপছিল। থামুন! চতুর্চন্দ চিল্লিয়ে উঠল, নিচে প্রলয় আসছে, পালান! উজির চতুর্চন্দকে দেখলেন। ই পাগলটাকে! মোল্লা তৎক্ষণাৎ সুযোগ বুঝে নিলেন। তিনি চিল্লিয়ে বললেন, উজির সাহেব, ইনি জলের দেবতা, আপনি সুলতানকে বন্দী করেছেন, তাই দেবতা রেগে গিয়েছেন। শুনুন, জমিন কথা বলছে। সেই মুহূর্তেই কম্পন তীব্র হল। মহলের মেঝেতে ফাটল ধরতে লাগল। দরবারের মাঝখানে থাকা ফোয়ারা যা বন্ধ ছিল হঠাৎ ফেটে পড়ল, আর জলের এক তেজ ধারা ছাদ পর্যন্ত গেল। স্প্ল্যাশ! চারদিকে জল। নিচের মেশিন নদীর মুখ সরাসরি মহলের ফোয়ারাগুলোর দিকে ঘুরিয়ে দিয়েছিল। দরবারে হুড়োহুড়ি পড়ে গেল। উজিরের সৈন্যরা জলের ঝাপটায় পড়ে গেল। সুলতানের বাঁধন ভিজে ঢিলে হয়ে গেল। সুলতান এক ঝটকায় নিজেকে মুক্ত করলেন, আর পাশে দাঁড়িয়ে থাকা সৈন্যের তলোয়ার ছিনিয়ে নিলেন। সালিম! মোল্লা! সুলতান চিল্লিয়ে উঠলেন। এখন দরবার এক রণক্ষেত্রে পরিণত হয়েছিল। একদিকে উজির আর তার সৈন্যরা, অন্যদিকে সুলতান, শাহজাদা, মোল্লা আর গাধা। গাধা জল দেখে আবার খেপে গেল। সে এদিক ওদিক দৌড়াতে লাগল। যে সামনে আসছিল তাকেই দুলত্তি মারছিল। এক সৈন্য গাধাকে ধরতে এলো। গাধা পেছন ফিরে লাথি মারল। সৈন্যটা উড়ে গিয়ে সরাসরি উজিরের ওপর পড়ল। উজির সিংহাসন থেকে নিচে গড়িয়ে পড়লেন। মোল্লা দেখলেন উজির পড়ে গিয়েছে। তিনি দৌড়ে উজিরের কাছে পৌঁছালেন আর তার ওপর চড়ে বসলেন। ধরা পড়েছে গদ্দার! মোল্লা উজিরের দাড়ি ধরে ফেললেন। উজির চিল্লিয়ে উঠলেন, সরো বুড়ো, তুমি জানো না আমি কে? মোল্লা বললেন, জানি, তুমি ওই লোক যে আমার গাধাকে ভোজের আধার কথা ভেবেছিলে। আজ আমার গাধা তোমার বিচার করবে। মোল্লা শীষ বাজালো, যদিও শীষ বাজছিল না, শুধু ফু বেরোচ্ছিল। গাধা দৌড়ে এলো আর উজিরের ঠিক সামনে এসে সজোরে ডাকল, ঢাকুর, ঢাকুর! সুলতান আর তার অনুগত সৈন্যরা বাকি বিদ্রোহীদের কাবু করে নিলেন। জল এখনও ফোয়ারা থেকে বেরোচ্ছিল, কিন্তু এখন সেটা ধ্বংস নয়, বরং জয়ের উৎসব মনে হচ্ছিল। কালিয়া ডাকাত, যে এতক্ষণে কোনো নর্দমার পথ দিয়ে বাইরে বেরিয়ে এসেছিল, দরবারের দরজায় দাঁড়িয়ে এইসব দেখছিল। সে দেখল উজির হেরে গিয়েছে। কালিয়া ভাবল এখানে সুবিধা হবে না। সে চুপচাপ সেখান থেকে সরে পড়ল। পরের বার দেখে নেব তোকে মোল্লা, সে বিড়বিড় করল। দরবার শান্ত হল। উজির গ্রেপ্তার হল। জল থামানোর জন্য কারিগর ডাকা হল। সুলতান, যিনি ভেজা ছিলেন কিন্তু খুশি ছিলেন, তিনি মোল্লাকে জড়িয়ে ধরলেন। মোল্লা, তুমি না কেবল আমার ছেলেকে বাঁচিয়েছ, বরং আমার সালতানাতও বাঁচিয়ে দিলে, আর এই জলের প্রলয় তো শত্রুদের ধুয়ে মুছে দিল। শাহজাদা এখনও বিষণ্ণ ছিলেন। কিন্তু আব্বু, আমার পাথর হারিয়ে গিয়েছে,
ওই জাদুকরি পাথর। মোল্লা শাহজাদার কাঁধে হাত রাখলেন। সরকার, ওই পাথর জাদুকরি ছিল না। জাদু তো আপনার আর এই গাধার ভেতরে আছে। দেখুন, পাথর ছাড়াই আমরা যুদ্ধ জিতে নিয়েছি। শাহজাদা একটু হাসলেন। তিনি গাধাকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ, জামাল ভাই সবচেয়ে বড় জাদুকর। কিন্তু কাহিনী এখনও পুরোপুরি শেষ হয়নি। যখন সব শান্ত হল আর মোল্লা নিজের ভেজা কাপড় বদলাচ্ছিলেন, তখন তিনি নিজের পকেটে কিছু একটা ভারী অনুভব করলেন। তিনি হাত দিলেন। এটা কি? এটা সেই পাথরটাই ছিল। কিন্তু কিভাবে? মোল্লা তো ওটা নিচে মেশিনে লাগিয়ে দিয়েছিলেন। তারপর তার মনে পড়ল, যখন তারা জল থেকে পালাচ্ছিলেন, তখন চতুরচন্দ তাকে ধাক্কা দিয়েছিল। হয়তো সেই মুহূর্তেই ওই ধূর্ত ঠগ মেশিন থেকে পাথরটা বের করে মোল্লার পকেটে ফেলে দিয়েছিল, যাতে যদি তল্লাশি হয় তবে পাথর মোল্লার কাছে পাওয়া যায় আর চুরির অপবাদ তার ওপর আসে। কিন্তু চতুরচন্দ নিজে পালিয়ে গিয়েছিল। মোল্লা পাথরটাকে আলোয় দেখলেন। এখন যখন পাথরটা ভেজা ছিল আর পরিষ্কার হয়ে গিয়েছিল, মোল্লা দেখলেন পাথরের ভেতরে কিছু লেখা আছে। ওটা কোনো সাধারণ হিরে ছিল না। তার ভেতরে একটা খুব সূক্ষ্ম ম্যাপ বা মানচিত্র তৈরি করা ছিল। আসল খাজানা। মোল্লা বিড়বিড় করলেন। এটা মেশিনের চাবি ছিল না, এটা তো সমরখন্দের লুকানো খাজানা ম্যাপ। মোল্লা এদিক ওদিক তাকালেন। কেউ তাকে দেখেনি। এবার মোল্লার কাছে দুটো রাস্তা ছিল। এক, সুলতানকে পাথরটা দিয়ে ইনাম পাওয়া। দুই, এই ম্যাপের রহস্য নিজেই সমাধান করা। কিন্তু তিনি কিছু ঠিক করার আগেই কামরার জানলায় একটা তীর এসে লাগল। তীরের সাথে একটা চিরকুট ছিল। তাতে লেখা ছিল, পাথর তোমার কাছে আছে মোল্লা, আমি দেখছি। মাঝরাতে কালো পাহাড়ে চলে এসো একা, নয়তো তোমার গাধার মঙ্গল নেই। কালিয়া। আর এখন চতুরচন্দ তার সাথে আছে। মোল্লা চিরকুটটা পড়লেন আর গাধার দিকে তাকালেন, যে আয়েশ করে আঙুর খাচ্ছিল। ব্যাটা ফিলসফার। মোল্লা দীর্ঘশ্বাস ফেললেন। মনে হচ্ছে তোর জন্য আমার যৌবনেই বার্ধক্য এসে যাবে। এখনও আরেক খেলা বাকি আছে। মোল্লা পাথরটা নিজের পাগড়িতে লোকালেন আর জানলা দিয়ে বাইরে কালো পাহাড়ের দিকে তাকালেন, যেখানে আকাশে কালো মেঘ ঘুরছিল। আসল পরীক্ষা এখন হতে চলেছিল। আসল মূর্খ কে, তার ফয়সালা আজ রাতে ওই পাহাড়েই হবে। অন্ধকার রাত নিজের চরম সীমায় ছিল। আকাশে কালো মেঘের টুকরো ভাসছিল, যেন কোনো পুরনো কালির দোয়াত ছড়িয়ে পড়েছে। মহলের শাহী অতিথি কক্ষে মোল্লা নাসিরুদ্দিন জানলায় দাঁড়িয়ে ওই চিরকুটটার দিকে তাকিয়েছিলেন, যাতে কালিয়া ডাকাতের ফরমান লেখা ছিল। তার কপালে ঘামের ফোঁটা চকচক করছিল। পরিস্থিতি ছিল উভয় সংকটের। একদিকে সেই জাদুকরি পাথর, যা এখন তার পকেটে ছিল আর যার ভেতরে সমরখন্দের ভুলে যাওয়া খাজানার মানচিত্র লুকানো ছিল, আর অন্যদিকে তাঁর আর তার প্রিয় গাধা ফিলোজফারের প্রাণের ভয়। মোল্লা দীর্ঘশ্বাস নিলেন আর গাধার দিকে তাকালেন। গাধা মখমলের বিছানায় শুয়ে আঙুর চিবোচ্ছিল। তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে তার জন্য তার মালিক কোন বিপদের পাহাড়ের নিচে চাপা পড়তে চলেছেন। মোল্লা গাধার কানে ফিসফিস করে বললেন, খেয়ে নে বেটা, মন ভরে খেয়ে নে। হতে পারে এটাই আমাদের শেষ শাহী ভোজ। আজ রাতে আমাদের ওই কালো পাহাড়ে যেতে হবে, যেখানে মৃত্যু আমাদের অপেক্ষা করছে। কিন্তু মোল্লা নাসিরুদ্দিনও কাঁচা খেলোয়াড় ছিলেন না। তিনি জানতেন, কালিয়া আর চতুরচন্দের মতো ধূর্তদের মোকাবিলা করার জন্য কেবল সাহস নয়, বরং এক মহান নাটকের প্রয়োজন। মোল্লা তৎক্ষণাৎ এক পরিকল্পনা বানালেন। তিনি ভাবলেন, যদি আমি একা যাই তবে মারা যাব। আমার এক সেনাবাহিনী চাই, কিন্তু সুলতানকে বলতে পারি না, কারণ তিনি পাথরটা বাজেয়াপ্ত করে নেবেন। তাহলে সেনা আসবে কোথা থেকে? তখনই তার নজর পাশের কামরায় ঘুমন্ত শাহজাদা সালিমের ওপর পড়ল। শাহজাদা পাগলামির ঘোরে হলেও সাহসী ছিলেন, আর সবচেয়ে বড় কথা, তিনি গাধাকে নিজের ভাই মনে করতেন। মোল্লার মুখে এক দুষ্টুমি ভরা হাসি ফুটে উঠল। মোল্লা টিপে টিপে শাহজাদার কামরায় ঢুকলেন। তিনি শাহজাদাকে ঝাঁকালেন, জাগুন সরকার জাগুন, অনর্থম হয়ে গিয়েছে। শাহজাদা ধরফর করে উঠে বসলেন। তিনি নিজের তলোয়ার, যা এখনও কাঠের ছিল, খুঁজলেন। কি হয়েছে মোল্লাজি, আবার কি জল চলে এসেছে? মোল্লা নাটক করে বললেন, না সরকার, তার চেয়েও খারাপ। অন্ধকারের কারবারিরা আপনার ভাই অর্থাৎ আমার গাধার রুহকে বন্দি করার ষড়যন্ত্র করেছে। ওরা কালো পাহাড়ে এক তান্ত্রিক যজ্ঞ করছে। যদি আমরা ওখানে এখনই না যাই, তবে আপনার ভাই সারা জীবনের জন্য গাধাই থেকে যাবে, কখনো মানুষ হতে পারবে না। শাহজাদার রক্ত টকবক করে উঠল। কি, আমার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র? চলো মোল্লাজি, আজ আমরা ওই দুষ্টদের পাতাল লোকে পাঠিয়ে দেব। মোল্লা শাহজাদাকে আটকালেন। থামুন সরকার, দুশ্মন চালাক, আমাদের নিজেদের পোশাকে নয়, বরং ছায়াবীরের বেশে যেতে হবে। মোল্লা শাহজাদাকে কালো কাপড় পরালেন, নিজেও এক কালো আলখাল্লা গায়ে দিলেন, আর গাধার ওপরও একটা কালো কম্বল ফেলে দিলেন। এখন এই অদ্ভুত ত্রয়ী মহলের পেছনের গোপন রাস্তা দিয়ে বাইরে বেরোলেন।
শহরের রাস্তায় নিস্তব্ধতা ছিল। তারা কালো পাহাড়ের দিকে এগোলেন। এই পাহাড় শহরের বাইরে শ্মশানের কাছে ছিল। ওখানকার বাতাসেই এক অদ্ভুত জনশূন্যতা ছিল। চড়বার সময় গাধা কয়েকবার থামল, কিন্তু মোল্লা পকেট থেকে শাহী লাড্ডু বের করে তাকে খাইয়ে এগিয়ে নিয়ে গেলেন। পাহাড়ের চূড়ায় একটা পুরনো শুকনো গাছ ছিল। ওই গাছের নিচে মশাল জ্বলছিল। মশালের আলোয় দুটো ছায়া দাঁড়িয়েছিল। কালিয়া ডাকাত নিজের গড়াসার ধার দিচ্ছিল, আর চতুরচন্দ অস্থিরভাবে পায়চারা করছিল। সর্দার, মাঝরাত হতে চলল, ওই বুড়ো আসবে কিনা? চতুরচন্দ জিজ্ঞাসা করল। কালিয়া মাটিতে থুতু ফেলে বলল, আসবে। তার নিজের প্রাণের মায়া না থাকলেও ওই গাধাটার প্রতি তার খুব টান, আর তাছাড়া ওই পাথরটা তার কোনো কাজে আসবে না। তখনই ঝোপঝাড়ের মধ্যে খড়খড় শব্দ হল। মোল্লা নাসিরুদ্দিন, শাহজাদা আর গাধা কালো কম্বল মুড়ি দিয়ে সামনে চলে এলেন। কালিয়া হাসল। এসে গিয়েছে, আর সাথে নিজের ওই পাগল চেলাকেও এনেছে। খুব ভালো, এক তীরে দুই শিকার। মোল্লা হাত উপরে তুললেন। কালিয়া ভাই, রাগ থুতু ফেলে দাও। তুমি ডেকেছ আর আমরা চলে এসেছি। এই নাও পাথর, আর আমাদের যেতে দাও। মোল্লা নিজের পকেট থেকে সেই পাথরটা বের করলেন। মশালের আলোয় ওই পাথরটা আরও বেশি রহস্যময় মনে হচ্ছিল। চতুরচন্দের চোখে লালত চকচক করে উঠল। সে সামনের লোপকে এলো, দে এদিকে দে। কিন্তু মোল্লা হাত পেছনে টেনে নিলেন। থামো, সওদা সমান সমান হবে। আগে কথা দাও যে এই পাথর নেওয়ার পর তোমরা আমাদের, এই শাহজাদাকে আর আমার গাধাকে হাত লাগাবে না। কালিয়া ধূর্ততার সাথে হেসে বলল, কথা দিলাম, আমরা ডাকাত, নেতা নই, কথার দাম আছে। যা ছিল ডাহা মিথ্যে। মোল্লা পাথরটা চতুরচন্দের হাতের তালুতে রেখে দিলেন। পাথর পেতেই চতুরচন্দ আর কালিয়ার রূপ বদলে গেল। কালিয়া অট্টহাসি হাসল। বেকুব বুড়ো, ডাকাতের কাছে প্রাণের ভিক্ষে চাস? এখন এই পাথরের সাথে সাথে তোর লাশও এখানেই দাফন হবে, যাতে কোনো রহস্য বাইরে না যায়। কালিয়া নিজের গড়াসা তুলল। শাহজাদা সেলিম চিল্লিয়ে উঠলেন, গদ্দার, তোমরা কথা ভাঙলে। শাহজাদা নিজের কাঠের তলোয়ার নিয়ে দৌড়ালেন, কিন্তু কালিয়া এক হাতেই তাকে ধাক্কা দিয়ে দিল। শাহজাদা পড়ে গেলেন। মোল্লা ঘাবড়ালেন না, তিনি শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি কালিয়া চোখে চোখ রেখে বললেন, তুমি পাথর তো নিয়ে নিলে, কিন্তু তুমি কি জানো এটা ব্যবহার কিভাবে করে? কালিয়া থামল। কি মানে? মোল্লা বললেন, এই পাথর চাবি নয়, এটা একটা চোখ। যদি একে সঠিক জায়গায় রাখা না হয়, তবে এটা তোমাকে অন্ধ করে দেবে। দেখো, এতে যে মানচিত্র আছে তা কেবল পূর্ণিমার জ্যোৎস্নাতেই দেখা যায়, আর ভাগ্যক্রমে আজ পূর্ণিমা। চতুরচন্দ পাথরটা মন দিয়ে দেখল। সর্দার, বুড়ো ঠিকই বলছে, এর ভেতরে কিছু রেখা চকচক করছে। মোল্লা আঙুল দিয়ে পাহাড়ের একটা পাথরের দিকে ইশারা করলেন, যাতে একটা ছোট গর্ত ছিল। ওই গর্তে পাথরটা রাখো, তবেই খাজানার দরজা খুলবে। লোভ কালিয়া আর চতুরচন্দের বুদ্ধি হরণ করে নিয়েছিল। খাজানার আশায় তারা সব ভুলে গেল। তারা দৌড়ে ওই পাথরের কাছে গেল। চতুরচন্দ কাঁপা কাঁপা হাতে পাথরটাকে ওই গর্তে ফিট করল। ক্রিক, পাথর ফিট হয়ে গেল, আর তারপর জমিন কাঁপতে লাগল। খাজানা কি খুলতে চলেছিল? না। মোল্লা নাসিরুদ্দিন জানতেন এই জায়গাটা আসলে কি। তিনি পুরনো শাহী দলিলে পড়েছিলেন যে কালো পাহাড়ে একটা রয়্যাল ট্র্যাপ আছে, যা পুরনো সুলতানরা শত্রুদের ফাঁসানোর জন্য বানিয়েছিলেন। ওই পাথরটা সেই ফাঁদেন ট্রিগার বা সুইচ ছিল। হঠাৎ যে মাটির ওপর কালিয়া আর চতুরচন্দ দাঁড়িয়েছিল তা ফেটে গেল। নিচে এক গভীর গর্ত ছিল। আরে, এটা কি? কালিয়া চিল্লিয়ে উঠল। তারা নিজেদের সামলাতে পারার আগেই দুজনেই ওই গর্তে পড়ে গেল ধরাম। ওপর থেকে একটা লোহার খাঁচা এসে পড়ল আর গর্তের মুখ বন্ধ করে দিল। তারা দুজনে এখন 20 ফুট গভীর গর্তে বন্দী। মোল্লা, শাহজাদা আর গাধা নিরাপদ জমিনে দাঁড়িয়েছিলেন। মোল্লা গর্তের কিনারায় গেলেন আর নিচে উকি দিলেন। কালিয়া আর চতুরচন্দ নিচে কাদায় লথবথ হয়ে পড়েছিল আর গালি দিচ্ছিল। মোল্লা হাসতে হাসতে বললেন, কি ভাই কালিয়া, মিলেছে খাজানা? আমি শুনেছি এই গর্তে পুরনো আমলের অনেক ব্যাঙ থাকে, শাহী ব্যাঙ। ওদের সাথে কথা বলো, হয়তো ওরা তোমাকে কোনো হিরে দিয়ে দেবে। শাহজাদা উঠে দাঁড়ালেন। তিনি ধুলো ঝাড়লেন আর বললেন, বাহ মোল্লাজি, কি যুদ্ধ কৌশল ছিল! আমরা শত্রুকে বিনা তলোয়ার চালিয়েই হারিয়ে দিলাম। তখনই গাধা এক অদ্ভুত কাজ করল। সে ওই পাথরের কাছে গেল যেখানে পাথরটা লাগানো ছিল। সে ওই পাথরটা শুকল। হয়তো তার মনে হয়েছে এটা কোনো মিষ্টি। সে নিজের জিভ দিয়ে পাথরটা চাটবার চেষ্টা করল। তার খসখসে জিভ লাগতেই পাথরটা নিজের জায়গা থেকে নড়ে গেল আর নিচে পড়ে গেল। পাথরটা গড়িয়ে মোল্লার পায়ের কাছে চলে এলো। মোল্লা পাথরটা তুললেন। এখন এই পাথর আবার তাদের কাছে ছিল। দেখলেন শাহজাদা? মোল্লা বললেন, ভাগ্য তারই সাথ দেয় যে বুদ্ধি দিয়ে কাজ করে।
আর মাঝে মধ্যে গাধাও বুদ্ধিমানির কাজ করে ফেলে। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি। সূর্যের প্রথম কিরণ ফুটতে চলেছিল, তখনই পাহাড়ের নিচ থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। এটা সুলতানের শাহী সেনা ছিল। সুলতান শাহরিয়ার নিজেই সৈন্য নিয়ে এসেছিলেন। আসলে যখন শাহজাদা আর মোল্লা মহল থেকে বেরিয়েছিলেন, তখন এক পাহারাদার তাদের দেখে নিয়েছিল আর সুলতানকে খবর দিয়ে দিয়েছিল। সুলতান পাহাড়ে পৌঁছলেন। তিনি দেখলেন মোল্লা আর শাহজাদা সুরক্ষিত আছেন, আর দুই বিপজ্জনক অপরাধী গর্তে বন্দী। সুলতান দৌড়ে শাহজাদাকে জড়িয়ে ধরলেন। সেলিম, তুমি ঠিক আছো তো? শাহজাদা গর্বের সাথে বললেন, আব্বু, আমি আর মোল্লাজি এই রাক্ষসদের ধরে ফেলেছি, আর দেখুন ভাই গাধাও সাহায্য করেছে। সুলতান মোল্লার দিকে তাকালেন। তার চোখে সম্মান ছিল। মোল্লা, আমি তোমাকে কি ইনাম দেব? তুমি আমার ছেলেকে বাঁচালে, আমার সালতানাতকে উজিরের ষড়যন্ত্র থেকে বাঁচালে, আর এখন এই ডাকাতদেরও ধরালে। চাও কি? মোল্লা পাথরটা নিজের মুঠোয় চেপে ধরলেন। তিনি জানতেন, যদি তিনি এই পাথর সুলতানকে দিয়ে দেন, তবে সুলতান খাজানার পেছনে পাগল হয়ে যাবেন। লোভ কখনো শেষ হয় না, আর যদি মোল্লা এই পাথরটা রেখে দেন, তবে তার জীবন সব সময় বিপদে থাকবে। মোল্লা এক খুব বড় সিদ্ধান্ত নিলেন। তিনি সুলতানকে বললেন, জাহাপনা, যদি আপনি সত্যি আমাকে ইনাম দিতে চান, তবে শুধু এক কথা দিন। কেমন কথা? সুলতান জিজ্ঞাসা করলেন। মোল্লা পাথরটাকে পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়া থেকে নিচে গভীর গিরিখাতের দিকে ছুঁড়ে মারলেন। সবার শ্বাস থমকে গেল। সেই মহামূল্যবান পাথর, সেই খাজানার মানচিত্র হাওয়ায় ভাসতে ভাসতে গিরিখাতের অন্ধকারে বিলীন হয়ে গেল। এটা কি করলে তুমি? সুলতান চিল্লিয়ে উঠলেন। ওটা খাজানার মানচিত্র ছিল। মোল্লা শান্তভাবে বললেন, না সুলতান, ওটা খাজানা নয়, ওটা বিপদের মূল ছিল। ওই পাথর উজিরকে গদ্দার বানিয়েছে, ডাকাতকে খুনি বানিয়েছে, আর ঠগকে লোভী বানিয়েছে। যদি ওই পাথর মহলে থাকত, তবে আগামী প্রজন্মও তার জন্যে রক্ত ঝরাত। আসল খাজানা হল শান্তি আর স্বস্তি, যা এখন আপনার সালতানাতে আছে। সুলতান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তারপর তার মুখে এক হাসি এলো। তিনি মোল্লার কাঁধে হাত রাখলেন। তুমি সত্যিই জ্ঞানী মোল্লা, তুমি আমাদের এক খুব বড় অভিশাপ থেকে বাঁচিয়ে দিলে। এরপর যা হলো তা ইতিহাস হয়ে গেল। কালিয়া আর চতুর্চন্দের যাবজ্জীবন জেল হল। তারা জেলে যাতা পেশার সময় প্রায়ই মোল্লা আর তার গাধাকে অভিশাপ দিত। শাহজাদা সেলিম ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। মোল্লার সঙ্গ পেয়ে তিনি বুঝতে পারলেন যে গাধা তার ভাই নয়, বরং এক অনুগত জানোয়ার। কিন্তু তিনি গাধাকে কখনো নিজের থেকে দূরে করেননি। গাধাকে মহলের শাহী আস্তাবলের প্রধান বানিয়ে দেওয়া হল। তাকে রোজ শাহী গাজর আর বাদাম খাওয়ানো হতো। আর মোল্লা নাসিরুদ্দিন সুলতান তাকে নিজের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিলেন। কিন্তু মোল্লা অস্বীকার করলেন। তিনি বললেন, জাহাপনা, আমি এক মুক্ত পাখি। শাহী খাঁচা সোনার হলেও আমার সইবে না। আমার ওই ভাঙাচোরা ঘর আর আমার বেগমের বকুনিই আমার প্রিয়। সুলতান ভারাক্রান্ত মনে মোল্লাকে বিদায় দিলেন। কিন্তু যাওয়ার সময় মোল্লাকে 10 থলি মহর আর একটা নতুন হৃষ্টপুষ্ট খচ্চর দেওয়া হলো, যাতে গাধার বোঝা কম হতে পারে। মোল্লা নিজের গাধাকে নিয়ে ফিরে নিজের মহল্লায় পৌঁছালেন। সকালের সময় ছিল। মোল্লার বেগম ঘরের বাইরে ঝাড়ু দিচ্ছিলেন। তিনি দেখলেন মোল্লা শাহী পোশাকে এক মোটাসোটা গাধা আর মহরের থলি নিয়ে আসছেন। বেগমের চোখ কপালে উঠল। ওগো, এইসব কোথা থেকে এলো? তুমি কি গাধা বিক্রি করে দিলে? মোল্লা গাধা থেকে নামলেন, তার পিঠ চাপড়ালেন আর বেগমকে বললেন, বেগম, আমি গাধা বিক্রি করিনি। গাধাই আমাকে মূল্য পাইয়ে দিয়েছে। এ গাধা নয়, আমার ওস্তাদ। এ আমাকে শিখিয়েছে দুনিয়ার আসল মূর্খ সে নয় যে চুপ থাকে। আসল মূর্খ সে যে লোভের কারণে নিজের শান্তি হারিয়ে ফেলে। গাধা নিজের স্বভাব অনুযায়ী মোল্লার দর্শনের দিকে কোনো বার্তা দিল না, আর সরাসরি ঘরের ভেতরে রাখা জলের মটকায় মুখ ঢুকিয়ে দিল। মোল্লা হাসলেন, বেগম হাসলেন, আর মহল্লার মোরগ ডাক দিল। মোল্লা নাসিরুদ্দিনের এই অদ্ভুত কাহিনী, যা এক ডাকাত, এক ঠগ আর এক গাধার চারপাশে ঘুরেছিল, এক হাসি খুশি মোড়ে শেষ হল। এই কাহিনী আমাদের শেখালো যে শক্তি অর্থাৎ ডাকাত আর ঠগ সব সময় বুদ্ধিমানী আর সারল্যের অর্থাৎ মোল্লার কাছে হেরে যায়। আর মাঝে মধ্যে যাকে আমরা সবচেয়ে বড় মূর্খ অর্থাৎ গাধা মনে করি, সেই নিজের সারল্য দিয়ে বড় বড় বীরদের ধুলো খাইয়ে দেয়। আসল মূর্খ সেই ছিল যে পাথরের পেছনে দৌড়েছিল, আর আসল বুদ্ধিমান সেই ছিল যে পাথর ছুঁড়ে ফেলেছিল। বন্ধুরা, মোল্লা নাসিরুদ্দিনের এই রোমাঞ্চকর আর হাসির গল্প আপনাদের কেমন লাগল? আপনাদের কি মনে হয়, মোল্লা পাথর ছুঁড়ে ফেলে ঠিক করেছেন, নাকি তার ওই খাজানাটা রেখে দেওয়া উচিত ছিল? যদি আপনাদের এই গল্পের প্রতিটি ভাগে মজা লেগে থাকে আর আপনারা মোল্লা নাসিরুদ্দিনের এমন আরও মজাদার আর বুদ্ধিদীপ্ত গল্প পড়তে বা শুনতে চান, তবে কর্মা স্টোরিজকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন।
এই গল্পটি নিজের বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে ওরাও জানতে পারে শেষ পর্যন্ত আসল মূর্খ কে ছিল। হ্যাঁ, নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার প্রিয় চরিত্র কে ছিল, মোল্লা, শাহজাদা না আমাদের প্রিয় গাধা ফিলোজফার। পরের বার আবার দেখা হবে এক নতুন গল্প, এক নতুন শিক্ষা আর অনেক বিনোদনের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসতে থাকুন আর যুক্ত থাকুন সালাম ভয়েসের সাথে। ধন্যবাদ।